রেডি? রেডি। এসো। আসো স্যার। হ্যাঁ, এসো। বসো। কি নাম তোমার? রামচন্দ্র দাস। রামচন্দ্র দাস। রামচন্দ্রের দাদুর নাম কি রামায়ণে? রামচন্দ্রের দাদু নাম ছিল রঘু। রঘু। আর রঘুর তার পিতার নাম? রঘুর পিতা? অজ। রঘুর পিতার নাম অজ। রামচন্দ্র, আমাদের যে রামায়ণ, সেই রামায়ণে রামচন্দ্র রামচন্দ্র কার সন্তান? রামচন্দ্র সন্তান কার? মানে কোন রানী দশরথের? দশরথের কোন রানীর সন্তান মনে আছে? বেশ, তুমি বলো তোমার নিজের সম্পর্কে কি বলো। বল। রামচন্দ্র দাস। বাল্যকাল থেকে পড়াশোনা আমার খুবই আগ্রহ ছিল, কিন্তু হাজার প্রতিকূলতার মধ্যে সেই পড়াশোনাকে এগিয়ে নেওয়া খুব কঠিন হচ্ছিল। পাস করার পর মাঝখানে 1 বছর আমি পড়া বন্ধ করে আমি এই যে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলাম, তারপরে ভাবলাম পড়াটা বন্ধ করে দেবো কেন, পার্শ্ববর্তী কলেজগুলোতে বাংলা, ইতিহাস, ইংরেজি এইসব রয়েছে। আমি বাংলা অনার্স নিয়ে ভর্তি হয়েছি। বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করার পর আমি এমএ পাস করি। এমএ পাস করতে করতে আমি এমএ পাস পড়াকালীন আমি পশ্চিমবঙ্গ গ্রুপ সি, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিসের গ্রুপ সি পাস করি, কিন্তু ফাইনাল পরীক্ষায় অকৃতকার্য হই। তারপরে 2011 সালে আমি জেলা প্রাইমারি পাস করি, তাতেও অকৃতকার্য হই। তারপরে আমি ভাবলাম যে উচ্চশিক্ষা করতে হলে আমাকে বিএডটা করতে হবে। তারপরে বিএডও পাস করি। বিএড পাস করার পর কয়েকবার প্রাইমারি পরীক্ষা দিই, আবার প্রাইমারি সবগুলো পাস করি, কিন্তু কোনো জায়গায় আর সাফল্য লাভ করতে পারি। সর্বশেষ এই মাদ্রাসা পরীক্ষায় পাস করেছি এবং তার ইন্টারভিউ বোর্ডে এসে পড়েছি। আমার জীবনের একটা বড় স্বপ্ন। তার মানে এটা বোঝা যাচ্ছে যে তোমার পরিশ্রমের সঙ্গে তোমার কপাল ঠিক মতো সাথ দেয়নি। আর কারণ তুমি অনেকগুলো চাকরির ক্ষেত্রে তুমি একবারে দরজা থেকে তোমাকে ফিরে আসতে হয়েছে। ঠিক। তুমি যে এলাকার, তোমার সেই এলাকার বিশেষত্ব কি? এলাকার বিশিষ্ট কোনো স্থান বা ঐতিহাসিক জায়গা বা পৌরাণিক জায়গা কিছু আছে? আমাদের এই এলাকায় বিশিষ্ট স্থান বলতে একটা জায়গা হচ্ছে দীঘা। আমার বাড়ি থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে একটা পর্যটন কেন্দ্র হিসেবে বিখ্যাত, এবং এখানে সবাই আসে। আর এখানে একটা আমাদের বিখ্যাত জায়গা রয়েছে আনন্দমঠ বলে, যেখানে বঙ্কিমচন্দ্র, ঋষি বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাসটি রচনা করেছিলেন। এই যে দারিয়াপুরের ঘটনা নিয়ে তিনি আমাদের এখানে বসে আনন্দমঠ রচনা করেছিলেন, এবং প্রত্যেক বছর আমাদের এখানে বঙ্কিম মেলা অনুষ্ঠিত হয়ে থাকে তার স্মৃতির উদ্দেশ্যে। তোমার নিজের যে এলাকা, সেই এলাকায় কোন ক্ষেত্রটি সবচেয়ে তোমার ভালো লাগে? আমাদের এলাকায় বিশেষত এখানে কৃষি নির্ভর জীবনযাত্রা। আচ্ছা। কৃষি নির্ভর জীবনযাত্রা আমাদের ধান আর পান। আমাদের পূর্ব মেদিনীপুরে এই জায়গায় পানের জন্য খুব বিখ্যাত, এবং এই যে তার চতুর্দিকে ধান আর পানের বরজ, এই সমস্ত খেতে খামারে কাজ করা সাধারণ মানুষদের খুবই ভালো লাগে, কারণ আমি বাচ্চা বয়সে এদের সঙ্গে কাজ করেছি এবং এদের সঙ্গে আন্তরিক সম্পর্ক খুব রয়েছে। এখন হয়তো আমি পড়াশোনা করার পর বা এখন একটা আমি স্কুলে পার্ট টাইম জব করি, ফিনান্সিক শিক্ষণে যুক্ত, কিন্তু বেশিরভাগ সময় পেলেই সেই মাঠে, আমার বাড়িটাও মাঠের পাশে, মাঠে গিয়ে ঘুরি বা ধান চাষে সেই সোনালি ধানের যে সৌন্দর্য বা সবুজের সৌন্দর্য, সেগুলো হুম।
তুমি এই শিক্ষকতার পেশায় তুমি আসতে চাইছো কেন? শিক্ষকতা একটা মহান পেশা এবং এই মহান পেশার প্রতি স্বাভাবিকভাবে অনেকেরই একটা আকর্ষণ থাকে বা আগ্রহ থাকে, এর সঙ্গে যুক্ত হয়। কিন্তু আমি যখন বাচ্চা বয়সে পড়াশোনা করতাম, শিক্ষক মহাশয় দেখতাম যে তারা অনেক কিছু জানেন, অনেক তাদের জ্ঞান রয়েছে। আমরা তাদের সেই জ্ঞান দেখে আপ্লুত হয়ে যেতাম এবং সেই থেকে নিজেও পড়ার চেষ্টা করতাম এবং তাদের দেখে শিখে আমি ক্লাসে ফার্স্ট পর্যন্ত হয়েছি তাদের দেখে। কিন্তু তারপরে ভাবলাম যে নিজেরা শিক্ষা অর্জন করেছি, যে গ্রামে যে অসংখ্য ছেলে মেয়ে রয়েছে, অনেক হয়তো পড়াশোনা করতে পারছি না। আমার এই শিক্ষার আলোটা তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। তারপর থেকে কলেজে পড়াকালীন আমি এই টিউশন পড়ানো শুরু করি। অনেক ছেলেমেয়েকে নিজের বই-টই দিয়েও তাদের পড়াশোনায় উৎসাহিত করেছি। আমার অনেক ছাত্রছাত্রীও এখন মানে চাকরি-বাকরি নিযুক্তও হয়ে গেছে। বাহ! খুব ভালো তোমার চিন্তাভাবনা। চিন্তাভাবনাকে ধন্যবাদ দেই। তুমি একজন আদর্শ শিক্ষকের মূলত কোন বৈশিষ্ট্যগুলো থাকা দরকার বলে তোমার নিজের মনে হয়? আমার মনে হয় আদর্শ শিক্ষক হতে গেলে ১ম এ তাকে ছাত্রছাত্রীদের সঙ্গে সহমর্মী হয়ে শিক্ষাদানটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ছাত্রদের অভাব, অভিযোগ, তাদের যে সমস্ত জায়গাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, সবসময় তাদের পাশে থেকে, তাদের সুসময়ে বা দুঃসময়ে তাদের পাশে থেকে, তাদের ভবিষ্যৎ জীবন সম্পর্কে চিন্তা করা বা তাদের যারা ভবিষ্যতে যাতে তারা ভালো জায়গায় পৌঁছাতে পারে, সেই জায়গায় তাদের নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া এবং তাদের যদি কোনো প্রতিকূলতাও থাকে, সেই প্রতিকূলতা ঠেকানোর জন্য শিক্ষক হিসাবে আমি সর্বাগ্রে এগিয়ে এসে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। ঠিক, ঠিক। তুমি যে মাধ্যমিকে যে বিদ্যালয়ে পড়াশোনা করেছো, সেখানে যিনি বাংলা পড়াতেন, তার নাম কি? আমাদের বিদ্যালয়টা ছিল পানিপাড়া মুক্তেশ্বর হাই স্কুল। আমাদের স্কুল খুব বড় ছিল এবং অনেক শিক্ষক মহাশয় ছিলেন আমাদের। তার মধ্যে বিশেষ করে যিনি পড়াতেন তিনি হচ্ছেন সুকুমার শাসমল আর সুজিত ষড়ঙ্গীবর। এছাড়াও আরো অনেক শিক্ষক রয়েছেন। আচ্ছা। আর উচ্চ মাধ্যমিকে তোমার আর অন্য যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো একটু নাম বলো তো? বাংলা ছাড়াও। জীববিদ্যা ছিল, রসায়ন বিদ্যা ছিল, আর জিওগ্রাফি এবং কৃষিবিদ্যা। জিওগ্রাফি ছিল। তো ভারতের পশ্চিম বাহিনী ২ টি নদীর নাম বলো তো? তোমার তো ভূগোল ছিল বলছো। নর্মদা, তাপ্তি। নর্মদা, তাপ্তি। তুমি তো বিজ্ঞানের ছাত্র। উচ্চ মাধ্যমিকে তোমার বিজ্ঞানও ছিল। আমরা একটা কবিতা পড়ি, ক্লাস 9 এর আছে। আমরা কবিতা। আমরা কবিতা কার লেখা যেন? হ্যাঁ, সত্যেন্দ্রনাথ দত্ত। তো ওনার ছদ্মনাম কি? ওনার ছদ্মনাম ছিল নবকুমার কবিরত্ন। নবকুমার কবিরত্ন। তো এই আমরা কবিতায় একটি জায়গা আছে, বিষম ধাতুর মিলন ঘটায়া আমরা দিব বিয়া। এই বিষম ধাতুর মিলন কে ঘটিয়েছেন? বিষম আচার্য ধাতু জগদীশ আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তিনি মাল্টিপ্লাস নাইট্রাইট আবিষ্কার। প্রফুল্লচন্দ্র রায়। ঠিক। তোমার যে তুমি যখন বাংলা নিয়ে পড়াশোনা করেছো, তোমার তুমি কোন বিশ্ববিদ্যালয়ে বললে তুমি পড়াশোনা করেছো? বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। বিদ্যাসাগরের তিনি পরলোক গমন করেছিলেন কত সালে? তার প্রশ্নটা আরেকবার টাইম অনুরোধ করে বলবেন। বিদ্যাসাগর পরলোক গমন করেছিলেন কত সালে? 1891 সাল। 1891 সালে। তুমি বলতে পারবে বিদ্যাসাগর তিনি ভবভূতির উত্তর রামচরিত অবলম্বনে কোন গ্রন্থটি লিখেছিলেন? সীতার বনবাস। সীতার বনবাসের সাল কত? সীতার বনবাসের সাল হচ্ছে 1854। সীতার বনবাস সাল বলো। 1860। 1860। ঠিক, ঠিক। তো এই বিশ্ববিদ্যালয়ে তুমি তোমার যে বিশেষ পত্র, সেই বিশেষ পত্র কি ছিল? রবীন্দ্র সাহিত্য। রবীন্দ্র সাহিত্য বিশেষ পত্র ছিল। রবীন্দ্রনাথ
তিনি তার একটি প্রবন্ধে একজনকে ভোরের পাখি বলেছেন। কাকে ভোরের পাখি বলেছেন? বিহারীলাল চক্রবর্তী। কেন বলেছেন? বিহারের কোকিল যেমন তার সুমিষ্ট সুরে চতুর্দিকের আকাশ বাতাসকে ভরিয়ে তোলে, তেমনি গীতি কবিতার ইতিহাসে বিহারীলাল চক্রবর্তীও সুন্দর সাহিত্য রচনা করে গীতি কবিতার সূচনা ঘটিয়েছিলেন। হুম। এই জন্য তিনি তাকে ভোরের পাখি আখ্যায়িত করেছেন। হে যোগেন্দ্র, যোগাসনে ঢুলু ঢুলু দুনয়নে কাহারে ধেয়াও। এই কথাগুলি বিহারীলালকে কে লিখে দিয়েছিলেন? কাদম্বরী দেবী। কাদম্বরী দেবী। তো এর উত্তরে বিহারীলাল কিছু এর উত্তর দিয়েছিলেন? হ্যাঁ, সাধের আসন কাব্যটি লিখেছে। সাধের আসন, ঠিক ঠিক। মাদ্রাসা সার্ভিস কমিশন, এই মাদ্রাসা শব্দটা কোন শব্দ থেকে এসেছে যেন? আরবি শব্দ। আরবি শব্দ। আরবি কোন শব্দ থেকে এসেছে মাদ্রাসা? আরবি শব্দ কি মাদ্রাসায় ছিল? বেশ। মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান কে এখন বর্তমানে? মোহাম্মদ হায়দার আলী হোসেন। এর চেয়ারম্যান মোহাম্মদ বলো? মোহাম্মদ হায়দার আলী হোসেন। মোহাম্মদ হায়দার আলী হোসেন। আচ্ছা। আর এসএসসি বোর্ডের? এসএসসি বোর্ডের তো চিত্তরঞ্জন দাস। এসএসসি চিত্তরঞ্জন। তুমি শিক্ষামন্ত্রীর নাম জানো? ব্রাত্য বসু। ব্রাত্য বসু, তিনি এই শিক্ষামন্ত্রী। তো তিনি চাকরি কিসে করতেন, কোন ক্ষেত্রে? অধ্যাপক ছিলেন। অধ্যাপক ছিলেন ব্রাত্য বসু। আর কোনো কাজ করেন ব্রাত্য বসু? নাট্যকার, নাটক রচনা করেন, অভিনয়ের সঙ্গে যুক্ত। তুমি ব্রাত্য বসুর একাডেমি পুরস্কার পেয়েছে কোন নাটক? ব্রাত্য বসুর দুটো নাটকের নাম বলো তো। একটা হচ্ছে বোমা, আর সম্ভবত মুম্বাই নাইটস বলে একটা নাটক। শেক্সপিয়ারের 12 নাইটস বলো। ব্রাত্য বসু একজন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে নিয়ে একটি নাটক তৈরি করেছিলেন, নিজে অভিনয় করেছেন সেখানে। সেই নাটক সম্পর্কে কিছু জানা আছে? নাটকের নাম জানা নেই, ঠিক। তুমি মাদ্রাসার একটি বিদ্যালয়ে তুমি চাকরি পেলে, তুমি চাকরি করতে গেলে, সেখানে একজন বাংলা পড়াতো যিনি কন্ট্রাকচুয়াল পড়াতেন। তো তিনি দেখলেন আমার চাকরি চলে যাবে, তাই এলাকার লোকজন জুটিয়ে তুমি যাতে সেই বিদ্যালয়ে ঢুকতে না পারো তার জন্যে তোমাকে আটকে দিল। হেডমাস্টারের ফোনে পাওয়া যাচ্ছে না হেডমাস্টারকে। এই যে লোকে আটকে দিল তোমাকে, তুমি সেক্ষেত্রে কি করবে? সেই অবস্থাতে কি করবে তুমি? আমি সেক্ষেত্রে মাদ্রাসা কমিশনে যোগাযোগ করব এবং তারা যে পরামর্শ দেন সেই পরামর্শ আমি স্কুলে গেলে, যাওয়ার পর সেখানে যারা বেয়াদব ছেলে তারা তোমাকে ডিস্টার্ব করতে শুরু করলো, তারা বিরক্ত করতে শুরু করলো, ক্লাস করতে চাইছে না, ক্লাসে আওয়াজ করছে উল্টো পাল্টা। তাদেরকে আয়ত্তে কিভাবে আনবে বেয়াদব ছেলেদেরকে? বেয়াদব ছেলেকে আয়ত্তে আনতে হলে তাদেরকে আগে তাদের বিষয় সমস্যাটা কোথায় সেগুলো বুঝতে হবে, বা তাদেরকে ধীরে ধীরে পড়াশোনায় আনার জন্য প্রথমে গল্প বলে বা তাদেরকে বুঝিয়ে এবং পড়াশোনায় আগ্রহী করিয়ে তারপরে তাদেরকে সঠিক রাস্তায় ফেরানো। তোরা তো পড়াশোনাই করতে চায় না, তাহলে তুমি কিভাবে নিয়ে আসবে? যে পড়াশোনার যে একটা ভবিষ্যৎ রয়েছে, পড়াশোনা করে একজন দেশের সঠিক নাগরিক হওয়া যায়, ভবিষ্যতে একজন স্বনির্ভরশীল সদস্যের পরিণত হওয়া যায়, এবং অনেক বিষয় যেগুলো আমরা অজ্ঞান থেকে কিছু জানা যায়, বা তারা যে পথে যাচ্ছে সেই পথে যে ভুল ত্রুটিগুলো, তারা ভবিষ্যৎটা যে অন্ধকারের দিকে চলে যাচ্ছে সেইগুলোকে বোঝাতে হবে এবং তাদেরকে সঠিক দিশা দেখাতে হবে।
এবং সঠিক পথ দেখে তাদেরকে পড়াশোনা দিকে ঘুরিয়ে আনার চেষ্টা করব। তুমি ছেলেদের সাথে পড়াশোনা ছাড়াও আর কি ভাবে মেলামেশা করবে বিদ্যালয়ে? বিদ্যালয়ে বিভিন্ন যে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস এ খেলাধুলা বা তাদের সঙ্গে অবসর যাপনে কবিতা আবৃত্তি বা কবিতা আবৃত্তি শেখানো বা প্রয়োজনে গান চর্চা, বিভিন্ন ক্রিকেট, ফুটবল এইসব খেলায় অংশগ্রহণ করে তার সঙ্গে সহযোগিতা। তুমি নিজে কবিতা চর্চা করো? কবিতা চর্চা না এখন সময় পাইনি। ১ম কোনদিন করতাম, এখন দীর্ঘদিন সেটা আমার অগোচরে চলে গেছে। আচ্ছা। স্কুলে পাস ফেল এই যে ফিরে এলো, মাঝখানে ছিল না, তার আগে ছিল। এতে শিক্ষা পদ্ধতির পুরো তার সামঞ্জস্য নষ্ট হয়ে যাচ্ছে না? না, ১ম হয়তো যারা সরকারের উচ্চ স্তরে রয়েছে, যে সমস্ত শিক্ষাবিদ বা শিক্ষকগণ রয়েছেন, তারা নিশ্চয়ই যুগের সাপেক্ষে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। যে শিক্ষা পদ্ধতিতে কোনভাবে সঠিকভাবে নিয়ে যাওয়া যায়। এইজন্য তারা ১ম হয়তো ভেবেছিলেন ছাত্রদের একটু শিক্ষার ভারটা কমানোর জন্য একটু পাস-ফেল কথা তুলে দিয়ে শিক্ষায় যাতে আগ্রহী করা যায়। কিন্তু পরবর্তীকালে হয়তো দেখা গেছে যে এই পাস-ফেল কথা তুলে দেওয়ার ফলে হয়তো ছাত্রদের মধ্যে শিক্ষার মানটা একটু কমছে। তখন তারা আরো চিন্তা ভাবনা করেছেন হয়তো এই মানটাকে আবার বাড়ানোর জন্য হয়তো পাস-ফেলটা ফিরিয়ে আনা উচিত, যাতে ছাত্ররা সঠিক শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। ক্লাসে তুমি যখন পড়াবে তখন দেখবে কিছু ছেলেমেয়ে খুব ভালো পড়াশোনা করছে। আর বেশ কিছু ছেলেমেয়ে পড়াশোনা তারা পারেই না, নিজের নামও লিখতে পারছে না। তো তাদেরকে নিয়ে তুমি কি করবে? আচ্ছা, যারা পারছে না তাদেরকে ১ম থেকে আবার শেখানোর চেষ্টা করব। তাদেরকে রিমেডিয়াল টিচিং যেটা রয়েছে, পুনঃশিক্ষণ অবসর সময়ে কিছু অতিরিক্ত ক্লাস দিয়ে তাদেরকে তাদের যে সমস্ত বিষয়গুলো সমস্যা রয়েছে সেখান থেকে পুনরায় তুলে আনার চেষ্টা করব। হুম। মোবাইল দেওয়া হচ্ছে ক্লাস 12 এ গিয়ে, সেখানে ট্যাব দেওয়া হচ্ছে। এই ছেলেদের হাতে মোবাইল, ট্যাব এগুলো শিক্ষার অবনমন ঘটাচ্ছে না? না, আমরা সমস্ত ক্ষেত্রে ক্ষতিকারক দিক কিছু ক্ষতিকারক দিক থাকলেও এর উপকারিতাও কিছু রয়েছে। যে মোবাইলটাকে নিয়ে কিছু ছেলে হয়তো যারা পড়াশোনায় আগ্রহী নয়, বন্ধুর সঙ্গে আড্ডা দিতে গিয়ে তারা বিভিন্ন মোবাইল গেমে আসক্ত হয়ে যাচ্ছে। ফলে তাদের একটা বন্ধু গোষ্ঠী গড়ে উঠছে। সেই গোষ্ঠী থেকে তারা কিছুটা শিক্ষা থেকে বিপদগামী হচ্ছে। আবার কিছু ছেলে রয়েছে যারা মেধাবী ছাত্র, যারা পড়াশোনা করতে চায়, এখনকার অনলাইনের যুগে অনেক মোবাইল থেকে অনেক তথ্য আহরণ করে পড়াশোনাও করা যায় বা অনেক বিষয় জানানো যায়। বা যারা বাইরে গিয়ে কোচিং-টোচিং নিতে পারছে না, এখন অনলাইনে কোচিং এর মারফত তারা নিজেকে উপকৃত করছে। তো কিছু ছেলে অপকৃত হলেও অনেক ছেলে এখানে উপকৃত হচ্ছে। তো এই মোবাইল এই যে ব্যবহার হচ্ছে, আর এদিকে তুমি জানো নিশ্চয়ই যে বাজারে বইপত্র বিক্রি কমে যাচ্ছে। তাহলে কি ছাত্রছাত্রীরা পুরো বই বিমুখ হয়ে যাবে? এতে কি আ এই যে পাঠ্য বই, বইয়ের পাতার যে একটা গন্ধ, সেখান থেকে ছেলেমেয়েরা সরে যাচ্ছে। এটা বাস্তব। কারণ বই বিক্রি হয় না সেইভাবে। এখনকার ছেলেমেয়েরা বইপত্র কেনে না। তো এর জন্যে কি কোনো অসুবিধা বা এর জন্যে শিক্ষার ব্যাঘাত ঘটার কি সম্ভাবনা রয়েছে? এই এত ডিজিটালমুখী হয়ে যাওয়ার? যুগের অগ্রগতির সঙ্গে, সঙ্গে মানুষের প্রযুক্তিবিদ্যার অগ্রগতি ঘটছে। এই প্রযুক্তিবিদ্যার অগ্রগতি ঘটার জন্য বিভিন্ন যন্ত্র আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। তাই আমরা সহজে সুলভে যেখানে তথ্যটা পাচ্ছি সেইটাকে গ্রহণ করছি। কিন্তু বইয়ের মধ্যে যে শিক্ষাটা থাকে বা একজনের স্বচক্ষে যে শিক্ষাটা সবাই গ্রহণ করা যায়, সেটা কিন্তু ডিজিটাল মাধ্যমে এতটা কার্যকরী হয়। কিছুটা কার্যকরী হলেও সম্পূর্ণরূপে কার্যকরী হয় না। ফলে বইয়ের চাহিদা কোনদিন ফুরিয়ে যাবে না। বই থাকবে, কারণ ডিজিটাল দিয়ে কিছু তথ্য হয়তো সংরক্ষিত করা হয়েছে। কিন্তু এত যে জ্ঞানের ভান্ডার, এত লেখকের যে রচনা, এগুলো কিন্তু হয়তো ডিজিটাল মাধ্যমে সম্পূর্ণ করে উঠতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। বা হয়তো আরো প্রযুক্তিবিদ্যার উন্নতি ঘটলে আরো নতুন, নতুন জিনিস আসবে। কিন্তু আমরা দেখছি যে প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে, সঙ্গে এক জিনিস আসছে আরেক জিনিস হারিয়ে যাচ্ছে। কিন্তু বই সেই চিরন্তন এখনো রয়েছে, ভবিষ্যতেও থাকবে। বেশ। মিড ডে মিল
বিদ্যালয়গুলোতে মিড ডে মিল হয়, তুমি জানো নিশ্চয়ই। তো মিড ডে মিল ক্লাস 8 পর্যন্ত হচ্ছে। যে ছেলেটা 8 পর্যন্ত মিড ডে মিল পাচ্ছিল, খুব গরিব ঘরের ছেলে, তার জঠরে ক্ষুধা নিবৃত্তি হয় না, তাই তাকে বিদ্যালয়ে আসতে হয়, এসে তার পড়াশোনাটা হয়। সেই ছেলেটা বিদ্যালয়ে সে খাবারও পায়, তাই সেই টানে আসে, সেই সূত্রে তার পড়াশোনাটা হয়ে যায়। ডিসেম্বরে সে উঠে গেল 9 এ। জানুয়ারি সে খাবার পেল না। তাহলে কি ক্লাস 9 এ সে তার পড়াশোনাটাকে আর টেনে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, তবে এটা সব এলাকায় সমস্যা নেই। কিছু এলাকায় এই খাদ্যজনিত সমস্যা রয়েছে। অভাব দারিদ্র্য সীমার নিচে যারা বসবাস করছে, তারা এই শুধুমাত্র মিড ডে মিলের জন্য হয়তো অনেক ছাত্রছাত্রী স্কুলে যাতায়াত করছে। কিন্তু আমাদের এই এলাকায় দেখি যে এই সংখ্যাটা খুব কম। হয়তো অন্যান্য এলাকায় কিছু সমস্যা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া বা যে সমস্ত আদিবাসী অধ্যুষিত এলাকা রয়েছে, তারা এই পর্যন্ত পড়াশোনা করে পড়ার ছেলেদের যারা কাজে নিযুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আরো হয়তো এই ব্যবস্থাটা যদি 9-10 পর্যন্ত নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু বহু ছাত্র উপকৃত এবং হয়তো ভবিষ্যৎ সরকার এই যে চিন্তা ভাবনা করবে এই যেরকম প্রকল্প বা পদ্ধতি গ্রহণ করে যাতে আরো বেশি সংখ্যক ছাত্রছাত্রী উচ্চশিক্ষা মানে মাধ্যমিক শিক্ষার সঙ্গে যুক্ত থাকে, তারা সেই ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করবে। তোমাকে অনেক দূরে দিয়ে দেওয়া হলো। অনেক দূরে পুরুলিয়া বা বাংলাদেশ বর্ডারের কাছে দিয়ে দেওয়া হলো সেই স্কুলে। তুমি কি যাবে? তা তুমি কি টাকার জন্য যাবে? হুম, তাহলে? মানে দীর্ঘদিনের স্বপ্ন আমি শিক্ষকতা করবো, শিক্ষক হবো। কিন্তু আমি এই পাশের স্কুলে শিক্ষকতা করে হয়তো সেই সম্মানটা অর্জন করেছি। সেখানে গিয়ে দেখি যে ছাত্রছাত্রীদের মধ্যে থাকার যে আনন্দ বা বিদ্যালয়ে যে পঠন-পাঠনের মধ্যে যে একটা আনন্দ রয়েছে, আর বিভিন্ন ছাত্রছাত্রীর সঙ্গে সুসময়ে দুঃসময়ে তার পাশে থেকে তাকে যে উৎসাহিত করা বা তাকে শিক্ষাদান করার মধ্যে যে আনন্দটা, সেই আনন্দটা যেন আন্তরিক টানে, যেখানেই ফেলবো আমি যাই। হুম, ঠিক। চর্যাপদ পড়েছ? হ্যাঁ, চর্যাপদের শ্রেষ্ঠ পদকর্তা কে জানো? আনন্দ। কান্নপায় কতগুলি পদ আছে? 13 13টি পদ আছে। উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি, মরঙ্গি পিচ্ছ পরহিনী সবরি গিবত গুঞ্জরি মালি। এটা কার লেখা পদ? সবর পারে সবর পদের লেখা। চর্যা আদি পদকর্তা কে? 2 পাত। তার লেখা প্রথম পদটি কি? তা তরুবর পঞ্চবিদাল চঞ্চল চিত্র কৈঠাকার। পঞ্চবী ডাল এর গূঢ়ার্থ কি? পঞ্চবী ডাল এর গূঢ়ার্থ কি? মানে আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে নির্দেশ করে। পঞ্চ ইন্দ্রিয়কে নির্দেশ করছে। চর্যাপদ কি আবিষ্কার করেছিলেন যেন? হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় কত সালে? 1907 সালে। 1907 সালে। তো তিনি কি শুধু চর্যাপদ আবিষ্কার করেছিলেন, আর কোনো গ্রন্থ আবিষ্কার করেননি? তিনি আরো 3টি পুঁথি নিয়ে এসেছিলেন। কৃষ্ণাচার্যের দোয়া, ডাকরাত্ন আর স্বরবজ্রের। সেই সঙ্গে চর্যাচর্য বিলিস চর্যাপদ। ঠিক। তুর্কি আক্রমণ। তুর্কি আক্রমণ হঠাৎ সবকিছু নড়িয়ে দিল। তুর্কি আক্রমণ কোন রাজার সময় হয়েছিল জানো? লক্ষণ সেনের সঙ্গে। লক্ষণ সেনের সময়। তুর্কি আক্রমণ কত সালে হলো? তুর্কি আক্রমণ হয়েছিল 1206। 1206। তো এর ভালো দিক কিছু ছিল তুর্কি আক্রমণের? ভালো দিকও ছিল, খারাপ দিকও ছিল। ভালো দিকটা বলো তো একবার। যে তুর্কি আক্রমণের আগে হুম। বাংলায় যখন পারমাণবিক সেনযুগ চলছিল, তখন ব্রাহ্মণ ধর্মের প্রতিপত্তি প্রতিষ্ঠিত। সমাজের উঁচু স্তরের মানুষরা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করত। নিম্ন স্তরের মানুষরা কিন্তু সমাজে অবহেলিত, নিপীড়িত হচ্ছে। এই তুর্কি আক্রমণের ফলে অনেক নিম্ন বর্গের মানুষ যখন উচ্চ বর্ণের মানুষের থেকে মুখ ফিরিয়েছিল, তুর্কি মানে মুসলিম তুর্কি সম্প্রদায় থেকে এগিয়ে গেছিল, তখন উচ্চ সম্প্রদায়ের মানুষ একটা গেল গেল রব হয়েছে। তখন তারা ভেবেছিল কি, যে এই সমস্ত মানুষকে যদি আমরা আমাদের দলে টানতে না পারি, তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব সংকটে পড়বে। তখন
সেই উচ্চ সংস্কৃতির সঙ্গে নিম্ন সংস্কৃতি, নিম্ন বর্ণের মানুষের মেলবন্ধন ঘটেছে, যার ফলস্বরূপ আমরা দেখতে পাই ভাগবত পুরাণের অনুবাদ ঘটেছিল, রামায়ণ অনুবাদে সেই কাহিনী দেখতে পাই, বা মহাভারত অনুবাদে সেই কাহিনী আমরা দেখতে পেয়েছি। এছাড়াও আরো দু একটা ক্ষেত্রে ঘটেছিল কি, যে তুর্কি আক্রমণের যুগে যখন প্রথম পরে সাহিত্য চর্চা বন্ধ হয়ে গেছিল, শেষ পর্যায়ের দিকে দেখি যে তুর্কি শাসকেরা তারা দেখেছিল কি, যে বাঙালি জাতির আস্থা উন্নয়ন বা আস্থা অর্জন করতে গেলে তাদের সাহিত্য চর্চায় উৎসাহিত করতে হবে। সেই জন্য তারা আমাদের নিম্ন বর্গে উচ্চ বর্গে যেসব সাহিত্য সংস্কৃতি রয়েছে সেগুলোকে অনুবাদের জন্য লেখকদের অনুপ্রাণিত করেছিল, তাদের এমনকি উপাধিও দিয়েছে, যেমন মালাধর বসুকে তারা গুণরাজ খান উপাধি দেওয়া হয়েছে, রুকুবুদ্দিন বরবক্সা যে উৎসাহিত করেছে। এক্ষেত্রে সাহিত্য চর্চার একটা দিক উন্মোচিত হয়েছিল, সমাজের সংস্কৃতির মেলবন্ধন ঘটেছিল, সমাজে উচ্চ নিচু ভেদাভেদের কিছুটা অবক্ষয় হয়েছিল। ঠিক 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 বলেছো তুমি। শ্রীকৃষ্ণ কীর্তন, এই শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্যের 13টা খণ্ডের পরপর নাম বলো তো। জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, নৌকা খণ্ড, তারপরে ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন, কালীয়দমন, বস্ত্রহরণ, বান, বংশী আর রাধা বিরহ। এই শেষ খণ্ডটির নাম খণ্ড না হয়ে রাধা বিরহ কেন হলো? রাধা বিরহ হয়েছিল কারণ এই খণ্ডে কৃষ্ণ যখন পিতৃকর্তব্য পালন করার জন্য বৃন্দাবন মথুরা ছেড়ে বৃন্দাবন চলে গেছে, বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন কংস নিধন করে পিতাকে উদ্ধার করতে। তিনি রাধাকে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন যে পিতৃকর্তব্য পালন করে তিনি ফিরে আসবেন, কিন্তু তার জন্য রাধা অধীর আগ্রহে অপেক্ষা করেছে, এবং তারপরে কিন্তু রাধা কৃষ্ণ ফিরে আসে। তাই রাধার হৃদয়ে যে আকুলতা বা আরতি, সেইটাকে প্রকাশ করার জন্য কবি নাম দিয়েছিলেন রাধা বিরহ। তাই কবি একে খণ্ড নামে যুক্ত করতে চান। আচ্ছা, বাংলা সাহিত্যের প্রথম সাল তারিখযুক্ত গ্রন্থের নাম কি? বাংলা সাহিত্যের প্রথম সাল তারিখযুক্ত গ্রন্থ হচ্ছে মালাধর বসু শ্রীকৃষ্ণ বিদ্যা। সাল তারিখযুক্ত ছত্র দুটি কি? 1395 শকে গ্রন্থ আরম্ভ, চতুর্দশ 2 শকে হইল সমাপ্ত। তো মালাধর বসু, তুমি নিশ্চয়ই জানো যে ভাগবতে তিনি দশম এবং একাদশ স্কন্ধ অনুবাদ করেছিলেন। 1 করলেন না, 2 করলেন না, লাফিয়ে তিনি দশম একাদশে গেলেন কেন? এই দশম আর একাদশ স্কন্ধেই কৃষ্ণের কথা হয়েছে। কৃষ্ণের বাল্যলীলা থেকে, বাল্যকাল থেকে একদম অন্তকালীন পর্যন্ত বর্ণিত হয়েছিল। তিনি এই কাহিনীটাকে তিনি গ্রহণ করেছেন। এই জন্য দশম একাদশ স্কন্ধ তিনি অনুবাদ করেছিলেন। চৈতন্যদেব সম্বন্ধে পড়াশোনা আছে? চৈতন্যদেবের তাঁর তিরোধান ঘটে কত সালে? 1533। 1533। চৈতন্যের মৃত্যুর বাস্তব কথা কে বলেছিলেন, যার জন্য বৈষ্ণবরা মেনে নিতে পারেনি? লোচন দাস। লোচন দাস। চৈতন্যের মৃত্যুর বাস্তব কথা লোচন দাস বললেন। কি বললেন? যে চৈতন্যদেব যখন দিব্যন্মত অবস্থায় ছিলেন, তখন নৃত্য করতে করতে তার পায়ে পাথরের টুকরো আঘাত লাগে, সেখানে ক্ষত হয়ে তার মৃত্যু হয়। চৈতন্যের জীবনকে নিয়ে লেখা, চৈতন্যের জীবনকে নিয়ে লেখা অনেক কিছুই লেখা হয়েছে। চৈতন্যদেব নিজে কিছু লিখেছিলেন? তার নিজের কোনো কিছু লেখা আছে? শিক্ষাষ্টক লিখেছিলেন, ঠিক। বাংলায় লেখা প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাসের। এটির নাম প্রথমে চৈতন্য ভাগবত ছিল না, ছিল চৈতন্য মঙ্গল। তো তিনি চৈতন্য ভাগবত নাম কেন পরিবর্তন করলেন? চৈতন্য ভাগবত পরিবর্তন করেছিলেন পূর্ববর্তী লেখক লোচন দাস চৈতন্য মঙ্গল লিখেছেন, তার মায়ের নির্দেশে এবং বৃন্দাবনের মহন্তদের নির্দেশে তিনি নামটা পরিবর্তন করেছেন। এবং ভাগবতে যেরকম কৃষ্ণের জীবন কাহিনী বর্ণিত হয়েছে, তিনি এখানে শ্রী চৈতন্যের জীবন কাহিনীকে বর্ণনা করেছেন, সেই জন্য তিনি চৈতন্য ভাগবত নামটি রেখেছেন। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস চৈতন্য অবতারের কারণ কি নির্দেশ করেছে বলতো?
চৈতন্য অবতারের কারণ এই যে পাপে নিমগ্ন পৃথিবী, এই পৃথিবীকে পাপ মুক্ত করে সেখানে মানবতার প্রতিষ্ঠা এবং সত্য ধর্ম ন্যায় ধর্ম প্রতিষ্ঠার জন্য চৈতন্যদেব ভূভারে অবতীর্ণ হয়েছে। আর কিছু কারণ নেই? আর কোনো কারণ নেই? আরো এই সমাজে যে জাতিভেদ প্রথা প্রকট ছিল, সেই জাতিভেদ প্রথাকে দূর করে, উচ্চ নিচু ভেদাভেদ দূর করে সমাজকে এক সূত্রে বাঁধা এবং মানুষকে প্রেম ধনে ধনী করে তিনি ঐক্যসূত্রে বাঁধতে চেয়েছেন। এই জন্য তিনি জাতিভেদ উঁচু নিচু ভেদাভেদ ভুলে মানুষের মধ্যে প্রেম ধন বিতরণ করেছে। শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থটির নাম কি? চৈতন্য চরিতামৃত। এখানে চৈতন্য অবতারের কারণ কি বলা আছে? এখানে তো আলাদা বলা হচ্ছে। চৈতন্য চরিতামৃতে চৈতন্য অবতারের কারণ কৃষ্ণদাস কবিরাজ কি বলছেন? এখানে গৌড়ীয় বৈষ্ণবের তাত্ত্বিক দর্শনকে তিনি ভিত্তি করে চৈতন্যদেবের আবির্ভাবকে তিনি ব্যাখ্যা করেছেন। এখানে যে সখী রাধা তত্ত্ব, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, এইসব তত্ত্বকে তিনি তার গ্রন্থের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন এবং কৃষ্ণের মধ্যে তিনি অদ্বৈতবাদের প্রকাশ ঘটিয়েছে। এই যে মধ্যযুগে যে সাহিত্যিকদেরকে আমরা দেখতে পাচ্ছি, অনেক সাহিত্যিক রয়েছেন যারা রাজসভার সাহিত্যিক, সে বিদ্যাপতি হোক আর তিনি কৃত্তিবাসী হন, দৌলত কাজী হন বা কবীন্দ্র পরমেশ্বরী হন, এখানে একটু তোষামদের ব্যাপার রয়ে যাচ্ছে না? ভারতচন্দ্র দেবী অন্নদার থেকে বেশি প্রশংসা করেছেন মহারাজা কৃষ্ণচন্দ্রের। তাহলে সেখানে প্রকৃত একজন সাহিত্যিককে, প্রকৃত একজন কবিকে আমরা সত্যি করে কি খুঁজে পাই? কারণ তিনি তো শাসকের বিরুদ্ধে যাবেন না। এই ব্যাপারে তোমার অভিমত কি? মধ্যযুগের যে সমস্ত কবিরা ছিল, যেমন বিদ্যাপতি বা ভারতচন্দ্ররা, এরা তাদের পৃষ্ঠপোষক রাজার গুণকীর্তন বেশি পরিমাণে করেছে। কাব্যের দেবী মাহাত্ম্য বা নিজেদের পাণ্ডিত্য কবিত্ব অপেক্ষা রাজাদেরকে বেশি প্রশ্রয় দিয়েছে, পৃষ্ঠপোষক রাজাকে প্রশ্রয় দিয়েছে। কারণ তাদের যে আর্থিক সংকট বা যেরকম ভারতচন্দ্র রায়, তাকে মূলাযোগ দান করা হয়েছে, সেই আর্থিক সংকট থেকে তারা যে রাজসভায় এসে উপস্থিত হয়েছেন, রাজসভার বাদ বৈধ প্রাচুর্য দিয়ে রাজাকে খুশি করে তাদের কাব্যটাকে প্রচারিত করতে চেয়েছে। তাহলে সেক্ষেত্রে কাব্যকে যে তাদের কাছে তুমি খুব ভালো কথা বললে যে আর্থিক দারিদ্র্যবশত তারা এই কাজ করেছে, তাহলে আমরা তো প্রকৃত কবিকে হারালাম। তারা তো তার পৃষ্ঠপোষক শাসক অত্যাচারী হলেও সেই অত্যাচারকে চোখে দেখবেন না তারা। তাহলে প্রকৃত কবি কারা? তাহলে যুগের পর যুগ এইভাবেই চলবে। অথচ রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করলেন। কিন্তু মধ্যযুগে যুগভাবনা আর আধুনিককালে যুগভাবনার মধ্যে পার্থক্য ছিল। মধ্যযুগে যুগভাবনা ছিল রাজতান্ত্রিক, কিন্তু আধুনিক যুগে মানে রবীন্দ্রনাথ যে যুগে জন্মগ্রহণ করেছিলেন সেই যুগে রাজতান্ত্রিক এতটা ছিল না, বা পরবর্তীকালে সেখানে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার প্রচলন ঘটে। গণতান্ত্রিক ব্যবস্থায় কবিদের যে স্বাধীনতা থাকে, রাজতান্ত্রিক ব্যবস্থায় কবিদের সেই স্বাধীনতা, কবিত্ব থাকলেও সেই কবিত্ব দেখানোর মতো তাদের জায়গা থাকে। এই জন্য মধ্যযুগে বেশিরভাগ কবি আমরা দেখি বর্ধমান এলাকায় বেশি জন্মগ্রহণ করেছেন বা সেখানে লেখালেখি করেছেন, কারণ বেশিরভাগ কবি রাজতান্ত্রিক ছত্রছায়ায় থেকে খ্যাতি লাভ করেছেন, কিন্তু খুব কম সংখ্যক। বেশ, মধ্যযুগের প্রথম রোমান্টিক প্রণয় কাব্য কি? মধ্যযুগের প্রথম রোমান্টিক প্রণয় কাব্য লিখলেন দৌলত কাজী, প্রতীক ময়না বা লোরচন্দা। এটা কোন গ্রন্থের অনুবাদ? এটা মোল্লা দাউদের চন্দ্রায়ন। মোল্লা
দাউদের? দাউদ, হ্যাঁ, দাউদের চন্দ্রাবতী? না চন্দ্রায়ন বা চান্দায়ন। চন্দ্রায়ন। আরাকান রসভার দ্বিতীয় শ্রেষ্ঠ কবিকে? সৈয়দ আলাউল। সৈয়দ আলাউল। তার লেখা শ্রেষ্ঠ গ্রন্থটি কি বলতো? পদ্মাবতী। পদ্মাবতী সাল কত? 1646 খ্রিস্টাব্দ। 1646। তো পদ্মাবতী এটি কোন গ্রন্থের অনুবাদ? মালিক মোহাম্মদ জাইসিরের পদুমাবত কাব্যের। পদুমাবত কাব্যের। মধ্যযুগের সঙ্গে আধুনিক যুগের মূলত পার্থক্য কিসের? মধ্যযুগের সঙ্গে আধুনিক যুগের যে পার্থক্যটা আমরা পরিলক্ষিত হয়, আধুনিক যুগের কবিরা তাদের ব্যক্তিগত অনুভূতির প্রকাশ অবাধে ঘটাতে পেরেছে, কিন্তু মধ্যযুগের কবিদের লেখার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা। যেরকম আমরা যদি মঙ্গল কাব্যের যুগে দেখি, দৈববাদ নির্ভর ছিল, দেবতারা মাহাত্ম্য প্রচার করেছে। পরবর্তীকালে আরাকান রাজসভায় এসে কবিরা দেববাদ থেকে সরে এসে তারা কি করেছেন, মানবতাবাদের প্রচার করে। কিন্তু তারা কেউ ব্যক্তিগত উদ্যোগে কবি হতে পারেন। তারা প্রত্যেকে যে যার রাজসভায় থেকে রাজাদের ছত্রছায়া, সেই রাজার প্রশস্তি সূচক রচনা হিসেবে তাদেরকে কাব্য রচনা করতে হয়েছে। ফলে সেখানে কিছু তাদের বাধ্যবাধকতা থেকে গেছে, তাদের নিজস্ব স্বাধীন মতামতে তারা প্রকাশ করাতে পারেন। কিন্তু মধ্যযুগের আধুনিক যুগের কবিরা নিজের মতো করে স্বাধীন মতামত প্রকাশ করেছেন। আর মধ্যযুগের সাহিত্যের প্রকরণে এত বিশেষ বিস্তৃত ছিল না, কিন্তু আধুনিক যুগের সাহিত্যের প্রকরণের বিস্তার ঘটেছে। সেখানে গদ্য, নাটক, কাব্য, সাহিত্য সমস্ত কিছু বিস্তার ঘটেছে। ফলে যে যে শাখায় পেরেছেন হাত পাকিয়েছেন বা খ্যাতি লাভ করতে পেরেছেন। কিন্তু মধ্যযুগে সেই চিন্তাভাবনার পরিসরটা একটু কম ছিল। ময়মনসিংহ গীতিকার একটি কাহিনীর নায়িকা, তিনি আবার অন্য কাব্যের লেখিকা। কে সে? চন্দ্রাবতী। চন্দ্রাবতী কি লিখেছিলেন যেন? করেছেন, এবং চন্দ্রাবতী একটা, এই যে ময়মনসিংহ গীতিকার একটা পালাও লিখেছে। চন্দ্রাবতী বাবার নাম কি জানো? দ্বিজ বংশীদাস। দ্বিজ বংশীদাস কোন কাব্য রচনা করেছিলেন? মনসামঙ্গল কাব্য রচনা। মনসামঙ্গল কাব্য রচনা করেছেন। নাথ সাহিত্যের কটি ধারা? দুটি ধারা। কি কি বলো? একটা হচ্ছে গোরক্ষ বিজয় কালী, আর একটা হচ্ছে ময়নামতি ও গোপীচন্দ্রের। ময়নামতি, গোপীচন্দ্রের গান। ঠিক। বাংলায় ছাপাখানা এলো, ছাপার হরফ প্রথম, কার অবদান সেটি আনার ক্ষেত্রে? বাংলায় ছাপার হরফে চার্লস উইলকিন্স, তিনি প্রথম বাংলা মুদ্রণটা তৈরি করেছিলেন। তাকে সাহায্য করেছিলেন পরবর্তীকালে মার্জিত বাংলা হরফ তৈরি করে পঞ্চানন কর্ম। তারপরে লাইনটাই প্রবর্তন করেছিলেন সুরেশচন্দ্র মজুমদার। চার্লস উইলকিন্স, পঞ্চানন কর্মকার। আর হ্যালেট কেউ নয়। হ্যালেট হচ্ছে বাংলা, হ্যালেতে লেখা এই গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটি প্রথম বাংলা ভাষায় মুদ্রিত হয়েছে। আচ্ছা, হ্যান্ডুল ছাপাখানাতে। বেশ। ফোর্ট উইলিয়াম কলেজ যে স্থাপিত হলো, সেই ফোর্ট উইলিয়াম কলেজ তো 1800 খ্রিস্টাব্দে স্থাপিত হলো। ফোর্ট উইলিয়াম কলেজের এর প্রিন্সিপাল অধ্যক্ষ কে ছিলেন? উইলিয়াম কে। আর এই কলেজটি কোন গভর্নর জেনারেলের তার অনুমতিক্রমে এই কলেজটি স্থাপিত হয়েছিল? লর্ড ওয়েলেসলি। একজন মুন্সিকে পাই আমরা, কেরি সাহেবের মুন্সি বলা হয় তাকে। কে যেন সে? রামরাম বসু কোন গ্রন্থ লিখেছিলেন? রাজা প্রতাপাদিত্য চরিত্র, লিপিমালা। আমরা ফুলমণি ও করুণার বিবরণ এরকম নামের একটি গ্রন্থ পাই, ফুলমণি ও করুণার বিবরণ। এটি কার লেখা? আলালে ঘোড়ের দুলাল, প্যারিচাঁদ মিত্রের লেখা। এই আলালে ঘোড়ের দুলাল যে পত্রিকায় বের হয়েছিল তার সম্পাদক কে ছিলেন? আলালের ঘরের দুলাল। জানা নেই।
ঠক চাচা বাংলা সাহিত্যের একটা বিখ্যাত চরিত্র। ঠক চাচা, ঠক চাচা কোন গ্রন্থের চরিত্র? এই আলালের ঘরে দুলাল। আলালে ঘরের দুলাল, ঠিক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবিতা লিখেছিলেন, কবিতার নাম বলো তো? ললিতা তথা মানুষ পুরাকালীন পর কাব্যগ্রন্থ। ললিতা তথা মানস। তথা বঙ্কিমের একটি উপন্যাস, 14টি বাংলার যে উপন্যাস ছিল বঙ্কিমের, একটি উপন্যাস প্রচার পত্রিকায় বের হয়। উপন্যাসটির নাম কি? সীতারাম। বঙ্কিমের বাকি উপন্যাসগুলো তো বঙ্গদর্শন পত্রিকায় বের হয়েছিল, কিন্তু 3টে উপন্যাস তার কোন উপন্যাসে পত্রিকায় বের হয়নি, গ্রন্থাকারে বের হয়েছিল। কোন উপন্যাসগুলো? প্রথম পর্বে 3টি উপন্যাস, দুর্গেশ সঙ্গিনী, কপাল কুণ্ডলা, মৃণালিনী সংঘ। মৃণালিনীর সাল কত? মৃণালিনীর সাল মনে আছে? না স্যার। রবীন্দ্রনাথ তিনি করুণা লিখলেন, করুণা তার নিজেরই পছন্দ হলো না, তাই ছাপানো হলো না। রবীন্দ্রনাথের এই উপন্যাস লিখতে গিয়ে প্রথম দিকে কোন কোন উপন্যাসে বঙ্কিমের প্রভাব আছে? বউ ঠাকুরানীর হাট আর রাজর্ষি। রাজর্ষি এই উপন্যাস অবলম্বনে পরে তিনি বিসর্জন নাটক লিখেছিলেন। তো এই রাজর্ষি উপন্যাসের কাহিনী তিনি কোথা থেকে পেয়েছেন? এই রাজস্বী উপন্যাসের কাহিনী তিনি ত্রিপুরার ইতিহাস থেকে সংগ্রহ করেছেন। রাজস্বী ত্রিপুরার ইতিহাস থেকে না। ত্রিপুরার ইতিহাস থেকে। রবীন্দ্রনাথের বিসর্জন নাটকের ইংরেজি অনুবাদের নাম জানা আছে? বিসর্জন নাটকের দ্য স্যাক্রিফাইস। দ্য স্যাক্রিফাইস। রক্তকরবী বিখ্যাত নাটক রবীন্দ্রনাথের। রক্তকরবী এর প্রকাশকাল কত যেন? রক্তকরবী 1926। 1926। ইংরেজি অনুবাদ নাম কি? রেড ওলিয়েন্ডার্স। রক্তকরবী নাটকে মূলত রবীন্দ্রনাথ কি দেখিয়েছেন? রক্তকরবী নাটকে তিনি যন্ত্রের সঙ্গে মানব সভ্যতার দ্বন্দ্বটা দেখিয়েছেন। পুঁজিপতি গোষ্ঠীর যে দ্বন্দ্ব। রক্তকরবী একটি নাটকের নাম রবীন্দ্রনাথ ভেবেছিলেন পথ, ভেবেছিলেন, পরে নাম চেঞ্জ করলেন। কোন নাটকের নাম? মুক্তধারা। মুক্তধারা নাটকের, ঠিক। রবীন্দ্রনাথ 4 অধ্যায় বলে উপন্যাস লিখলেন। 4 অধ্যায় উপন্যাসের, এই উপন্যাসের যিনি মূল নেতা তার নাম কি? চার অধ্যায় অহিন্দ্র। মূল নেতা অতীন্দ্র। বেশ। শরৎচন্দ্রের উপন্যাস পড়া আছে তোমার? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি পড়েছো বলো? পল্লী সমাজ, দেবদাস। পল্লী সমাজ, দেবদাস পড়েছ। পল্লী সমাজ এই উপন্যাসে রমেশকে মারতে পারিনি সেই লেঠেল, তার নাম কি? আকবর আলী, ঠিক। শরৎচন্দ্রের শ্রীকান্ত এটা কি ধরনের উপন্যাস জানো? আত্মজৈবনী উপন্যাস। আত্মজৈবনী উপন্যাস। এই উপন্যাসে ইন্দ্রনাথ বলে একটি চরিত্র আছে, ইন্দ্রনাথ। সেই ইন্দ্রনাথের উপর বাস্তব কোন চরিত্রের ছাপ পড়েছে? বাস্তব একদম ইন্দ্রনাথের উপর। শরৎচন্দ্র নিজের জীবনে ছায়া। শরৎচন্দ্রের নিজের জীবন। শরৎচন্দ্র তার ছদ্মনাম কি? অনিলা দেবী।
তিনি তার প্রথম যে গল্প লিখেছিলেন সেই গল্পটির নাম ছিল মন্দির। এই গল্পটি কি নামে বের হয়েছিল? পত্রিকায় পাঠিয়েছিলেন কি নাম দিয়ে? তার নিজের নাম তো দেননি। না, ছদ্মনামে পাঠিয়েছিলেন অনিলা দেবী। অনিল দেবী এই নামটা কার? তার দিদির নাম। দিদির নাম ছিল, ঠিক। বনফুলকে চেনো তুমি? বনফুল হ্যাঁ, আসল নাম কি জানো? সাহিত্যিক আসল নাম বলাইচাঁদ 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 মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায়। কর্ষজিৎ প্রতিকর্ষ কার ছদ্মনাম? কস্যচিৎ পথিকস্য। কর্ষচিৎ পথিকর্ষ জানা নেই। বিকর্ণ কার ছদ্মনাম? বিকর্ণ বিকর্ণ নারায়ণ গঙ্গোপাধ্যায়। বিকর্ণ নারায়ণ গঙ্গোপাধ্যায়। তাহলে সুনন্দ? জানা নেই। জানা নেই। কুন্তক কার ছদ্মনাম জানো? তিনি খুব সম্প্রতি তিনি চলে গেলেন আমাদের ছেড়ে। বিখ্যাত ব্যক্তিত্ব। আসল নামটা চিত্তপ্রিয় ঘোষ। হ্যাঁ, ঠিক বলেছ। শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষ। সুনীল গঙ্গোপাধ্যায়ের তার দুটি উপন্যাসের নাম বলো। বিখ্যাত উপন্যাস সুনীল গঙ্গোপাধ্যায়, তার 3টি উপন্যাস একদম সেরার তালিকায়। দুটি বল। অর্ধেক জীবন। অর্ধেক জীবন। না, এটা তার উপন্যাস নয়, এটা আত্মজীবনী। উপন্যাসের নাম বলছি। অর্ধেক মনের জীবন তো মানুষ। মনের মানুষ। মনের মানুষ। হুম। আর একটা নীরা, হঠাৎ নীরা, নীরার জন্য। হঠাৎ নীরার জন্য। নীরা এবং নীরা। হুম। তুমি বসুধরা এই উপন্যাসের নাম শুনেছ? বসুধরা নাম শুনেছ? বসুধরা না। নাম শোনোনি। না। বসুধরা। ঈশ্বরগুপ্ত তাকে গুরু, ঈশ্বরগুপ্তকে গুরু বলে মেনেছিলেন এমন দুজন সাহিত্যিকের নাম বল। খুব বড় বড় সাহিত্যিক। ঈশ্বরকে গুরু বলে মেনেছিলেন হয়তো মৌসুম দত্ত একদম, আর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। মধুসূদন তিনি গুরু বলে মেনেছিলেন। রঙ্গলাল মেনেছিলেন, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। রঙ্গলালের পদ্মিনী উপাখ্যানের উপর আর কোন গ্রন্থের ছাপ পড়েছে? পদ্মিনী উপাখ্যান। পদ্মিনী উপাখ্যান কর্নেল টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অফ রাজস্থান। একদম ঠিক, ঠিক। পরাণ মণ্ডল এই ক্যারেক্টারটি কোন প্রবন্ধর? পরাণ মণ্ডল বঙ্গদেশের কৃষক। বঙ্গদেশের কৃষক। একদম বঙ্গদেশের একদম ঠিক, বঙ্গদেশের কৃষক। এই প্রবন্ধের মধুসূদন বাংলা সাহিত্যে সাহিত্যিক মহাকাব্যের জন্ম দিলেন। সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্যগুলো বলতো। সাহিত্যিক মহাকাব্যের কাহিনী কোন প্রধান মহাকাব্যের থেকে গৃহীত হতে পারে এবং সে নায়ক হতে জীবজাত উচ্চ বংশজাত ব্যক্তি। বলো সাহিত্যিক মহাকাব্য। হুম। সাহিত্যিক মহাকাব্যের মূল বৈশিষ্ট্যটি মহাকাব্যের কোনো একটা ঘটনা বা কোনো একটা কাহিনীকে নিয়ে এই মহাকাব্যগুলি রচিত এবং মহাকাব্যগুলি নির্দিষ্ট স্বর্গে রচিত, কমপক্ষে 9টি স্বর্গ এবং নির্দিষ্ট ছন্দে রচিত হয় এবং মহাকাব্যের স্বর্গমত্ত পাতালের কথা থাকে এবং এই মহাকাব্যের 80 বছর মহাকাব্যের প্রথম রস হবে বীর রস এবং অঙ্গি রস হবে করুণ রস এবং প্রত্যেকটি অধ্যায়ের নির্দিষ্ট নামকরণ থাকে স্বর্গ। সাহিত্যিক মহাকাব্যের স্পেশাল বৈশিষ্ট্য কি? সাহিত্যিক মহাকাব্যের স্পেশাল বৈশিষ্ট্য মানে মূল বৈশিষ্ট্য যেগুলো হচ্ছে যে কোন মূল মহাকাব্যের কোন একটা ঘটনাকে নিয়ে রচিত
যেরকম মৌসুমী মেঘনাথ বধ কাব্য, মূল রামায়ণের লঙ্কাকাণ্ডে 3 দিন 2 রাত্রির ঘটনা উল্লিখিত, একটা অংশ থাকবে। এবং সেই মহাকাব্যগুলো একটা স্বর্গবন্ধ রচনা হয় এবং প্রত্যেকটা স্বর্গের একটা নাম থাকে এবং সেটা বীর রসে রচিত হবে, অঙ্গি রস হতে হবে, অন্য রস করুণ রস হতে পারে। মধুসূদন বাংলায় সনেট লিখলেন প্রথম। তার সেই সনেট নিয়ে লেখা কাব্যের নাম কি? চতুর্দশপদী কবিতা। সাল কত? 1866। এই যে সনেট তিনি লিখলেন, মূলত এই সনেটগুলি কোথায় বসে লেখা? জীবনের অন্তিম বেলায়? ফ্রান্সের ভার্সাই নগরীতে। ঠিক, ফ্রান্সের ভার্সাই নগরীতে। তুমি সংবাদ প্রভাকর পত্রিকার নাম শুনেছ? সংবাদ প্রভাকর, এই পত্রিকা প্রথম প্রকাশকাল কত? আর এটা দৈনিক হিসেবে বের হয়েছিল কখন? 39। রবীন্দ্রনাথের তার সবুজ পত্র, এই সবুজের অভিযান, এই কবিতা বের হয়েছিল, সেইটার মধ্য দিয়ে কোন পত্রিকা যাত্রা শুরু? সবুজের অভিযান। এই পত্রিকার সম্পাদক কে জানো? প্রমথ চৌধুরী। ছদ্মনাম কি? বীরবল। প্রমথ চৌধুরী ছদ্মনাম বীরবল। নজরুল ইসলাম বাংলা সাহিত্যের বিখ্যাত একজন সাহিত্যিক, কবি, বড় মাপের কবি। তার একটি কবিতা তাকে রাতারাতি জনপ্রিয় করেছিল। কবিতার নাম তুমি জানো নিশ্চয়ই, বিদ্রোহী। এই বিদ্রোহী কবিতা তিনি মূলত কি বলতে চেয়েছেন যে এত রাতারাতি জনপ্রিয় হয়ে গেলেন? হঠাৎ বিরাট জনপ্রিয় হয়ে গেলেন বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতার মধ্য দিয়ে তিনি ব্রিটিশ শাসিত ভারতবর্ষের যে পরাধীনতার যন্ত্রণা এবং আনুষ্ঠার মধ্য দিয়ে তিনি বই প্রকাশ ঘটেছিলেন এবং বিপ্লবীদের যে বিদ্রোহের আগুন বা ভারতবর্ষের মনে যে বিদ্রোহের আগুন, এই কবিতার মধ্যে দিয়ে তিনি গোটা ভারতবাসীর মনে ছড়িয়ে দিচ্ছেন। এই বিদ্রোহী কবিতার মধ্যে দিয়ে কবি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কবি নিজের বিদ্রোহ ঘোষণা করেছে, তাই গোটা ভারতবর্ষে এই কবিতাটি জনপ্রিয়তা লাভ করেছে। ঠিক। টি.এস. এলিয়ট, তোমার তো অনুবাদ অনুষঙ্গ আছে। টি.এস. এলিয়ট তার পুরো নাম কি? টি.এস. এলিয়টের ছাপ আছে। বাংলা সাহিত্যে কার প্রভাব পড়েছে, কার উপর প্রভাব পড়েছে এলিয়টের? বিষ্ণুদেব। শেক্সপিয়ারের তার কোনো নাটক সম্পর্কে কোনো ধারণা আছে? শেক্সপিয়ারের নাটক সম্বন্ধে ধারণা আছে? ম্যাকবেথ বলে একটি বিখ্যাত নাটক লিখেছেন, ওনার মৌলিক নাটক নয় ম্যাকবেথ নাটক। তো এই ম্যাকবেথের কাহিনী তিনি কোথা থেকে পেয়েছিলেন? ম্যাকবেথ আচ্ছা, ম্যাকবেথ ওথেলো, এই ওথেলো নাটকের নায়িকার নাম কি? দেসদিমোনা। ঠিক। লিও টলস্টয় তো তোমার অনুবাদ অনুষঙ্গে আছে, আবার তোমার পাঠ্য বইয়ের মধ্যেও আছে। লিও টলস্টয় তিনি কোথাকার সাহিত্যিক যেন? রাশিয়ার। আর গেইটে বা গেটে হচ্ছে জার্মানি। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ তিনি কোথাকার সাহিত্যিক? কলম্বিয়ার সাহিত্যিক। তোমার পাঠ্য যে কবিতাগুলি আছে সেই কবিতাগুলির মধ্যে একটি কবিতা হচ্ছে আকাশের 7টি তারা। এই 7টি তারার নাম বলো তো।
এই কবিতার মধ্যে বলা হয়েছে গঙ্গাসাগর এবং মনিয়া। গঙ্গাসাগর এবং মনিয়া এই প্রসঙ্গ কেন এলো? গঙ্গাসাগর এবং মনিয়া, গঙ্গাসাগর মানে সন্ধ্যাবেলায়, সন্ধ্যার প্রাগলগ্নে সূর্যের রক্তিম আভা, যখন গঙ্গাসাগরে ঢুকে যখন সূর্যের রক্তিম আভাটা ডুবে যায়, তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের সঙ্গে মৃত মনিয়া, মনিয়া পাখির গায়ের যে রক্তাক্ত অবস্থায় যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে একসঙ্গে করে তুলে। চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, চারটা মেঘের নাম কি? সম্বর্ত, পুষ্কর, দ্রোণ। কালিদাসের তার মেঘদূত এই কাব্যে দেখা যায় যে কুবের সে তার অনুচর যক্ষকে নির্বাসন দিচ্ছে। যক্ষকে কোথায় নির্বাসন দেওয়া হলো? রামগিরি পর্বত, রামগিরি পর্বতের পাদদেশে। অভিজ্ঞান শকুন্তলম কালিদাসের বিখ্যাত নাটক, এই নাটকের কিছুটা অংশ বাংলায় তর্জমা করা হয়েছে, ধীবর বৃত্তান্ত। এই তর্জমাটি কে করেছেন? সত্যনারায়ণ চক্রবর্তী। সত্যনারায়ণ চক্রবর্তী। খেয়া কবিতা পড়েছো? খেয়া রবীন্দ্রনাথের। খেয়া কবিতায় কি বলতে চেয়েছেন রবীন্দ্রনাথ? খেয়া কবিতায় কবি বলতে চেয়েছে এই যে খেয়া কবিতায় কবি দুটি নদীর তীরে একটা নদীর দুটি তীরের প্রসঙ্গ এসেছে, অর্থাৎ আমাদের যে জীবন প্রবাহ, এই জীবন প্রবাহের দুটো দিক রয়েছে, একটা জন্ম, একটা মৃত্যু। খেয়া নৌকার সাহায্যে যখন যাত্রীরা দুটি তীরের মধ্যে যোগাযোগ সাধিত হয়, আমাদের জীবন প্রবাহ সেই জন্ম এবং মৃত্যুর মধ্য দিয়ে জীবন প্রবাহকে সাধিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম ছিল কস্যচিৎ উপযুক্ত ভাইপস্য, আর কস্যচিৎ উপযুক্ত ভাইপ সহচরস, আর কস্যচিৎ তথ্যান্বেষে। তুমি তোমার কাছাকাছি রেল স্টেশন কোথায়? রামনগর। কত দূর? এখান থেকে 15 কিলোমিটার। 15 কিলোমিটার। তার মানে ট্রেনে তোমার কখনো কখনো যাতায়াত আছে। বাংলার সাহিত্যের নামে ট্রেনের নাম বলো। বাংলা সাহিত্যের নামে ট্রেনের নাম? হ্যাঁ, বাংলা সাহিত্যের নামে ট্রেনের নাম। আনন্দ এক্সপ্রেস। কি এক্সপ্রেস বললে? আনন্দ এক্সপ্রেস। আনন্দ গীতাঞ্জলি। আর কোন নাম মনে পড়ছে না, মনে পড়ছে না। LADLAS, LADLAS এটা পুরো নাম কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, ল্যাডারলেস। ল্যাডারলেস কার এটা? নোয়াম চমস্কি। নোয়াম চমস্কি। স্বরসঙ্গতি এর একটি মধ্যগত স্বরসঙ্গতির উদাহরণ দাও। বিলাতি থেকে বিলিতি। বিলাতি থেকে বিলিতি, ঠিক। সম্প্রকর্ষের একটি উদাহরণ দাও। সম্প্রকর্ষ। ভগিনী থেকে ভগিনী, বসতি থেকে বস্তি। বন্ধন সমাস কোন সমাসের অপর নাম? বন্ধন সমাস। বন্ধন। বন্ধন সমাস। উপপদ তৎপুরুষ, এই সমাসটি তুমি বোঝাও আমাকে। উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ হচ্ছে কিদন্ত পদের সঙ্গে উপপদের মিলন যে তৎপুরুষ সমাস হয় তাকে আমরা উপপদ। আর কিদন্ত পদ হচ্ছে কৃতপ্রত্যয় যুক্ত শব্দকে আমরা বলব কিদন্ত পদ।
আর কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে বলা হবে উপপদ। যেরকম ইন্দ্রকে জয় করেছেন জীব, ইন্দ্রজিৎ, এখানে ইন্দ্র হচ্ছে উপপদ আর জয় হচ্ছে কৃদন্ত। এই দুটি পদ মিলে ঠিক উপপদ সৃষ্টি করছে। ঠিক। নিত্য সমাস কয় প্রকার? নিত্য সমাস দুই প্রকার, অবিগ্রহ আর অসপদ বিগ্রহ। উপমেয় কাকে বলে? উপমেয় যাকে তুলনা করা, দুটি বস্তুর মধ্যে যাকে তুলনা করা হয় তাকেই উপমেয়। দিগু কথাটির অর্থ কি? দুই গরুর সমষ্টি, দ্বিগুজা। ক্রিয়ার প্রাধান্য থাকে কোন বাচ্যে? ভাববাচ্য। ভাববাচ্যে। হাট বসে, এটা কোন বাচ্য? কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্য। কয়হর্ষী এবং কয়দীর্ঘী ব্যাকরণের ক্ষেত্রে বা ভাষা বিন্যাসের ক্ষেত্রে কয়হর্ষী কয়দীর্ঘী এই দুটির মধ্যে পার্থক্য কি? কয়হর্ষই আর দীর্ঘ হচ্ছে অব্যয় আর কয়হর্ষ হচ্ছে স্বর্ণ। যখন কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হয় তখন আমরা কয়হর্ষই ব্যবহার করি, আর বাকি ক্ষেত্রে কিন্তু আমরা কয় দীর্ঘই ব্যবহার করি। প্রত্যয় এই শব্দটির আভিধানিক অর্থ কি? প্রত্যয় প্রতীতি বা বিশ্বাস। প্রতীতি বা বিশ্বাস। বাক্য গঠনের ক্ষেত্রে ত্রিসূত্র কাকে বলা হয়? বাক্য গঠনের ত্রিসূত্র। বাক্য গঠনের ত্রিসূত্র জানা নেই বলছো। ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন চ্যুতির একটি উদাহরণ দাও তো। ব্যঞ্জন চ্যুতি। চ্যুতি কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর, ব্যঞ্জন চ্যুতি। সার্থিক প্রত্যয় কাকে বলে? সার্থিক প্রত্যয়। সার্থিক প্রত্যয় ক ল, এই প্রত্যয়গুলো সার্থিক। কিরকম? তালবস, কর্কশ, কর্কযুক্ত স, করবে, যাবে, এই ক প্রত্যয়, সার্থিক ক প্রত্যয় ব্যবহার। সার্থিক প্রত্যয় কাকে বলে? সংজ্ঞা মনে নেই। ঠিক। সম্বন্ধ পদ কারক নয় কেন? সম্বন্ধ পদের সঙ্গে বাক্যের সমাপিকা ক্রিয়া সরাসরি সম্পর্ক না থেকে অন্য এই সম্বন্ধ পদ কারক। আশিস, এই বানানটি বলো। আশিস। আর তালবস্য হচ্ছে মূর্ধন্য। তালব্যস্য হচ্ছে মূর্ধন্য। আশিস। গীতাঞ্জলি। গয়দীর্ঘ তয়াকার এই বৈকিজ লয়বস্য। আর ব্রজবুলি। বৈরফলা বৈকিজ বয়স্য লয়বস্য। সচ্ছল, সচ্ছল। দন্তস্বর চয় ছয় বর্ল। দন্তস্ব চয় ছয় বয়েল। বিদ্যান। বয়সই দয় গোয়াকা দন্ত। বিদ্যান। দধিচি। ধয় দীর্ঘ চয়হস্য। ধয় দীর্ঘ চয়সী। বাল্মীকি। বয়াকার লয় ময় দীর্ঘই কয়হস্য। কৌতূহল। বয় উকার তয়হস্য হল। কালীপদ। বয়াকার লয়স্যই পদ। আর কালিদাস। বয়াকার লয়স্যই দয়াকার কালবস্য। কয়েকা লয়সে দয়াকা দন্তস। আমি তোমার ছাত্র, তুমি আমাকে ছাত্র ভেবে
তোমাকে একটা ক্লাস নিতে হবে। তো তুমি ব্যাকরণ না কবিতা না নাটক না গদ্য কোনটা পড়াবে? আমি সেখানে ব্যাকরণটা পড়াচ্ছি। না, তোমরা সকলে ভালো আছো? তোমাদের পড়াশোনা নিশ্চয়ই ভালো চলছে। আজকে আমরা তো দীর্ঘদিন বাংলা টেক্সট বই নিয়ে চর্চা করি। এইবার আমরা ব্যাকরণের পাঠটাকে শুরু করি। তোমাদের নবম শ্রেণীর যে ব্যাকরণ বই রয়েছে তাতে অনেকগুলি অধ্যায় রয়েছে। তার প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে ধ্বনি বর্ণ। তোমরা সকলে বাচ্চা বয়স থেকে এই বর্ণ পরিচয় শিখেছো, অ আ ক খ সব শিখেছো। বর্ণ তোমরা সকলেই জানো, কিন্তু সেই যে বর্ণগুলো তোমরা শিখেছো তাদের একটা আলাদা পরিচয় রয়েছে। সেই পরিচয়গুলো তোমরা আজকে বিভিন্ন ভাবে জানবে। এই যে আমরা, আচ্ছা বিবর বলো তো ধ্বনি কাকে বলে? আচ্ছা বেশ, জানো না, বস। আচ্ছা, অমর বলতে পারবে যে ধ্বনি কাকে বলে? ঠিক আছে, আমি বলছি। ধ্বনি হচ্ছে মুখের আওয়াজকে আমরা বলি ধ্বনি। আর ধ্বনির যে লিখিত রূপ রয়েছে সেই লিখিত রূপকে আমরা বলছি বর্ণ। বাংলা বর্ণমালায় আমাদের বর্ণ রয়েছে 52। এই 52টি বর্ণের মধ্যে আমাদের স্বরবর্ণ আছে 12টি, আর ব্যঞ্জন বর্ণ রয়েছে 40। আবার স্বরধ্বনি রয়েছে 7টি, ব্যঞ্জন ধ্বনি রয়েছে 30। তাহলে এখানে আমরা একটা সংখ্যার পার্থক্য দেখতে পাচ্ছি। পার্থক্যটা কি? যে বর্ণ বেশি কিন্তু ধ্বনি কম। এর কারণ কারণ বাংলা বর্ণমালায় এমন অনেক বর্ণ আছে যাদের একাধিক বর্ণ রয়েছে কিন্তু ধ্বনি রূপটা সংখ্যাটা কম। যদি একটা উদাহরণ দেওয়া যায় তাহলে তোমরা বুঝতে পারো। স্বধ্বনি। এই স্বধ্বনি আমরা দেখি 3টে রূপ রয়েছে, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। কিন্তু এর বর্ণ রূপ মাত্র একটি স। আবার ব রয়েছে। বয়ের ক্ষেত্রে বর্ণরূপ 2টো, অন্তস্থ ব আর বর্গীয় ব, কিন্তু ধ্বনি হচ্ছে এক। আবার যেটা রয়েছে ত, তয় হচ্ছে ত আর খণ্ডে ত, কিন্তু ধ্বনিরূপ একটি, বর্ণরূপ 2টি। এই কারণে বর্ণের সংখ্যাটা বেশি, ধ্বনির সংখ্যাটা কম। এই যে ধ্বনি, ধ্বনির মধ্যে 2টো ধ্বনি আমরা বললাম, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। প্রথমে আজকে আমরা কিছুটা স্বরধ্বনি সম্পর্কে আলোচনা করব। এই স্বরধ্বনি কাকে বলে? তোমরা বাচ্চা বয়সে অনেক রকম সংজ্ঞা পড়েছি। সেখানে পড়া হয়েছে কি, আমরা পড়েছি যে স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া একা উচ্চারিত হতে পারে, তাকে আমরা বলছি স্বর। কিন্তু বর্তমানকালে সেই সংজ্ঞাটা পাল্টে গেছে বা একটু উন্নত এসেছে। সেখানে স্বরধ্বনি কাকে বলা হচ্ছে? যে ধ্বনি উচ্চারণ করার সময় শ্বাসবায়ু মুখ বিবরে কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে স্বতঃস্ফূর্তভাবে নির্গত হয়, তাকে আমরা বলছি স্বরধ্বনি। এবার এই স্বরধ্বনি কিছু ভাগ রয়েছে, অনেক ভাগ রয়েছে, তোমাদেরকে আমি পরপর শেখা। তার মধ্যে আমি আজকে কয়েকটি ভাগ বলছি। স্বরধ্বনি ভাগের মধ্যে রয়েছে মৌলিক স্বর। এই মৌলিক কথাটা শুনলে তোমরা ভৌত বিজ্ঞানের মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ এসবের মধ্যে ঢুকতে সম্পর্কে ধারণাটা ছিল সেখানে মনে আসতে পারে। মৌলিক মানে যাকে আমরা বিশ্লেষণ করতে, অর্থাৎ যাকে আমরা ভাঙতে পারি না, তাকে বলা হয় মৌলিক। এই মৌলিক স্বরধ্বনি কাকে বলি? যে স্বরধ্বনিকে আমরা বিশ্লেষণ করতে পারি না তাকে আমরা বলি মৌলিক স্বরধ্বনি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি রয়েছে কটি? 7টি। কি কি? অ, আ, ই হ্রস্বই, হ্রস্ব, এ, ও আর এ। তাহলে তোমরা এখানে যে 7টি মৌলিক স্বর বললাম, এই 7টি স্বর মধ্যে আমরা নতুন একটা ধ্বনিকে দেখতে পাচ্ছি। মানে কোনটা? আমরা অ আ সবই দেখলাম, কিন্তু এ, এই এ ধ্বনিটা কিন্তু তোমাদের বর্ণমালায় কোথাও লেখা নেই। তাহলে এটা একটু নতুন, কিন্তু না, এই এর ধ্বনি রূপ আছে কিন্তু বর্ণরূপটা আমরা দেখতে পাই।
যেরকম আমরা উচ্চারণ করি এক, আমরা বলি 1 টাকা, কিন্তু লেখার সময় আমরা লিখছি কি এক। তাহলে এ থেকে হয়েছে, সেই টা সেখানে যুক্ত হয়েছে, বা কেস থেকে ক্যাশ, দেশ থেকে দেশ, এই দুইটি আমরা ব্যবহার করে থাকি। এরপরে রয়েছে অর্ধস্ব। যে ঠিক আছে, অর্ধস্বর বাংলায় ওকে ওকে ওকে, ঠিক আছে, বেশ, ঠিক আছে। তুমি যে আলোচনা করলে মৌলিক স্বরধ্বনি, সেই মৌলিক স্বরধ্বনির মধ্যে বর্তুল স্বরধ্বনি কোনগুলো? বর্তুল, কুঞ্চিত বা বর্তুল। কুঞ্চিত বা বর্তুল হচ্ছে হর্ষই, হর্ষ, ও আর অ। অ, বেশ, ঠিক আছে, এসো। নমস্কার। চলে এসো। ওকে, আমরা এতক্ষণ আমরা যে সাক্ষাৎকারের মধ্যে ছিলাম, আমি তোমাকে তো, তোমার সঙ্গে আমার পরিচিতি তো নেই, আজকে প্রথম আমাদের সামনাসামনি আলোচনা হচ্ছে, কথা হচ্ছে। এটা আমাদের সমাজের একটা নেগেটিভ ক্ষেত্র, যে মানে একজন তোমার থেকে সিনিয়র একজন বসে কথাটা বলতে বাধ্য হচ্ছে যে অনেক আগে তোমার জন্য একটা স্কুলের শিক্ষকতা বা কলেজে যেখানেই হোক সেটা পাওয়ার ক্ষেত্র ছিল, কিন্তু যাই হোক বিভিন্ন কারণের জন্য সেটা হয়ে ওঠেনি। সেটা এই বয়সে এসে এবং এই অভিজ্ঞতা নিয়েও আমাকে সেটা মাথা নত করে মেনে নিতে হচ্ছে। এটা প্রথম কথা বললাম আমি। এত সুন্দর তুমি আমার সঙ্গে যে সাক্ষাৎকারে অংশগ্রহণ করলে সেটা আমাকে মুগ্ধ করেছে, এটা প্রথম কথা। তোমার অনেক কিছু বেশ একদম ঠিক আছে, অনেক কিছু জ্ঞান গরিমা, তোমার নিজস্বতা এবং তোমার বাচনভঙ্গি, সেগুলি মুগ্ধ করার মতো। আমি আবার বলছি, তোমাকে কেন ইন্টারভিউ দরজা থেকে ফিরে আসতে হয়েছে আমি জানি না, সেটা আমাদের সমাজের দুর্ভাগ্য না তোমার দুর্ভাগ্য আমার জানা নেই। এবার আসছি যে সামান্য কিছু ত্রুটি যেগুলো হয়েছে আমাদের, যেগুলো একটু কারেকশন করে নিলে ভালো হয়, সেই জায়গাগুলি আমি যেগুলি মার্ক করেছি সেগুলো আমি একটু বলে নিই, তাহলে তোমার আরো ভালো হয়। সব ভালো আছে, কিন্তু দু এক জায়গায় তবু তো ত্রুটি থাকে, সম্পূর্ণ তো আমরা ত্রুটি মুক্ত হতে পারি না। রামচন্দ্রের তুমি দাদুর নাম বলেছ রঘু, যেহেতু তোমার নাম রামচন্দ্র, আমি আমার যতজন এখনো পর্যন্ত ইন্টারভিউ দিয়েছে, আমি প্রত্যেকের শুরুর বা মাঝেও অনেক ইন্টারভিউ সব পদ্ধতি আলাদা। কারণ দেখো, আমার এখানে কোনো কাগজ নামানো আছে নিয়ে আমি দেখে দেখে প্রশ্ন করছি এরকম নয়। তোমার সঙ্গে কথোপকথন ভঙ্গিতে যে প্রশ্নগুলো এসছে সেগুলি করেছি। তোমার আগের জনের ইন্টারভিউ ছিল অফলাইনে, ওর সঙ্গে কথোপকথন সূত্রে যে ধরনের প্রশ্ন করা দরকার সেটা তার এলাকা, সেটা তার নিজের যে প্রিয় সাহিত্যিক, তার নামের ক্ষেত্র, এইগুলো ধরে সেই লাইন আমাকে যেতে হবে। একটা ইন্টারভিউয়ের নিয়মই তাই। ওই আমি মডেল একটা নিয়ে সবাইকে প্রশ্ন করলাম এটা নয়। কেমন তোমার সঙ্গে আমার সাক্ষাৎকার, তোমার সঙ্গে আমার কথোপকথন সূত্রে আমার প্রশ্ন ধারা সেই রকম যাবে। তোমার স্পেশাল পেপার ধরে সেই ক্ষেত্র আসতে পারে, তোমার এলাকার কৃষ্টি কালচার নিয়ে আসতে পারে। তো রামচন্দ্র, তার এই সম্পর্কে ক্ষেত্রগুলো তোমাকে একটু জানতে হবে, যেহেতু নাম তোমার রামচন্দ্র।
কেমন? অজ হচ্ছে তার দাদুর নাম, নয়? তারপরে রঘু। তারপর রঘু, তারপর হচ্ছে দিলীপ। এটা গুলিয়ে গেছে স্যার। দিলীপ, রঘু, অজ, দশরথ, রাম। গুলিয়ে গেছে হ্যাঁ। একটু। তো আর এখানে তারপর এখানে আছে যে কোন রানীর সন্তান, এইটা আমি ধরেছিলাম। এটা উত্তর কেন পেলাম না আমি জানি না। না, এটা আমার তখন মনে পড়বে, কৌশল্যা। মানে তুমি মনে শুরু পড়বে। যেভাবে করলে, তোমার মানে বলা হয় যার শেষ ভালো তার সব ভালো। তুমি এত সুন্দর ক্লাস নিলে, কিন্তু তোমার শুরু কিন্তু আমার ভালো লাগেনি। কারণ না, এই জায়গাটা রামচন্দ্রের এই রামচন্দ্রের জায়গাটা মায়ের নাম কৌশল্যা, সেই নামটা রামচন্দ্র তোমার নাম যেহেতু তোমার বলা উচিত ছিল। মনে পড়েছিল না, কথা বলতে মানে সম্ভব হয়। এই জায়গাটা আমার প্রস্তুত করা হয়, এটা ভেবেছিলাম কিন্তু আর এটা করিনি আমি। বেশ, করে রাখি। এটা একবার রামচন্দ্র নিয়ে একবার দেখে নেবে। আর আমরা কবিতায় যেহেতু তুমি সায়েন্সের, তাই আমাকে সায়েন্সের লাইনে যেতে হলো। তুমি সায়েন্সের বলার পর তারপর আমি গেলাম সেই দিকে, যে বিষম ধাতুর মিলন ঘটে আমরা দিয়েছি বিয়া। সেখানে তুমি বলেছো প্রফুল্লচন্দ্র রায়, কিন্তু শুরুতে আমার মনে হলো অন্য কিছু বলতে গেলে। মানে তুমি দুজনের নাম ছিল সেখানে, জগদীশচন্দ্র বসু, প্রথমে নামটা জগদীশচন্দ্র বসু এসেছিল, হ্যাঁ, তারপর প্রফুল্লচন্দ্র। হ্যাঁ, এই দুজনের নামে যেতে ছিল, সেই জন্য কিন্তু এটা যেহেতু এসেছিল। বিষম ধাতুর ওই জায়গাটা শুধু প্রফুল্লচন্দ্র হবে, নয়? আমি যেহেতু ওই লাইনটা তুলেছি। বিদ্যাসাগর পরলোক গমন করেন 1891, একদম ঠিক বলেছো। সীতাবর্মা সাল, অনেক কিছু তুমি খুব ভালো বলেছো। ভোরের পাখি, খুব সুন্দর উত্তর। আর এখানে সাধের আসন, যেই হে যোগেন্দ্র যোগাসনে ঢুলু ঢুলু দুনয়নে কাহারে ধ্যাও, এটা বিহারীলাল তারপরে সাধের আসন লিখেছিলেন, মানে কাদম্বরী দেবীকে উৎসর্গ করেছিলেন সেটা। মাদ্রাসা, এটি আরবি শব্দ। চেয়ারম্যান তুমি যে বললে, এটা একটু দেখে নেবে, ঠিক আছে? আমার নামটা এই নামটা একটু মনে থাকে, মানে আমরা এখন টিভিতে চর্চা করবো, মানে এতদিন সময় পাইনি, আমার টিউশন আর স্কুলে সময় দিয়েছে, দুদিন সময় নিয়েছি স্যার এগুলো প্রশ্ন দেওয়া। আর আমি এসএসসি চেয়ারম্যান চিত্তরঞ্জন দাস নয়, গেছি, পরে বুঝে এসেছে। সিদ্ধার্থ মজুমদার। ব্রাত্য বসু নিয়ে একটু বলে নি, কারণ যেহেতু শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু, তুমি বলেছো ব্রাত্য বসু মির্জাফর নাটকের জন্য একাডেমি পুরস্কার পেয়েছেন। ব্রাত্য বসু মির্জা। সিপিএম পার্টির জমানায়, যখন কমিউনিস্ট পার্টির জমানা চলছিল, তখন ব্রাত্য বসু তিনি বিরোধী একটি নাটক লিখেছিলেন, উইঙ্কেল টুইঙ্কেল। এই নাটকটিকে বিভিন্ন জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে অভিনয়। এই নাটকটা বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা জানি সেই অভিনয়ের সময়। আর সাম্প্রতিককালে ব্রাত্য বসু একটি বিখ্যাত নাটক লিখেছেন, রবীন্দ্রসঙ্গীতের একজন বিখ্যাত শিল্পীকে অবলম্বন করে, যার নাম হচ্ছে দেবব্রত বিশ্বাস। দেবব্রত বিশ্বাস খুব বিখ্যাত একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তাকে নিয়ে নাটকটা লিখেছেন, অভিনয় করেছেন সাম্প্রতিককালের সবচেয়ে সেরা নাট্য অভিনেতা দেবশঙ্কর হালদার। হ্যাঁ, ব্রাত্য বসু নিজে অভিনয় করেছেন ওটায়, রুদ্ধ সঙ্গীত। নাটকটির নাম হচ্ছে রুদ্ধ সঙ্গীত। ব্রাত্য বসু সম্পর্কে এই তিনটে নাটকের নাম তুমি প্রধানভাবে জেনে রাখবে। বেয়াদব ছেলেকে, ক্লাসের বেয়াদব ছেলেকে কি করে শায়েস্তা করবে, আয়ত্ত আনবে, একদম ঠিক। এগুলো কিচ্ছু বলার নেই তোমাকে। তোমাকে আমি বোঝালে আমার থেকেও তুমি ভালো বুঝিয়েছ। পড়ার বাইরে ছেলে মেয়েদেরকে যে তাদের যে আলাদা করে ক্লাস নিয়ে তাদেরকে পিছিয়ে পড়া ছেলেদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে। পাস ফেল একদম ঠিক আছে। এলাকার লোক তোমাকে আটকে দিল, একদম সুন্দর উত্তর। মাদ্রাসা কমিশনে জানাবো আমি, আমাকে আটকে দিয়েছে, আমি তাদের সঙ্গে কোনো কথা বলবো না। একবারে মাদ্রাসা শিক্ষা কমিশনে আমি সেখানে গিয়ে হাজির হয়ে যাব। বই বিক্রি যে কমে যাচ্ছে, ঠিক আছে, কেন কমে যাচ্ছে আমি এখানে লিখে রেখে দিয়েছি। যে ব্যাখ্যা তুমি করেছো সুন্দর, আমি সুন্দর লিখেছি এখানে। মিড ডে মিল
একবারে এগুলো ঠিক, এগুলো নিয়ে কোনো বক্তব্য নেই। মানে স্কুল কেন্দ্রিক যত প্রশ্ন করা হয়েছে প্রত্যেকটির উত্তর তুমি দিয়েছো এটা নয়, প্রত্যেকটির উত্তর খুব সুন্দর উত্তর। সাহিত্যের ইতিহাসের উত্তর খুব সুন্দর, খুব সুন্দর। মানে এতগুলো ইন্টারভিউ নিয়েছি আমি, আমার আজকে অনেকগুলো ইন্টারভিউ হয়ে গেল তোমাকে নিয়ে। আমি এত ভালো ইন্টারভিউ কারো নিইনি, ঠিক আছে? অর্থাৎ কেউ সাহিত্যের ইতিহাসে ভালো, গ্রামারে গোলমাল, কেউ সাহিত্য ইতিহাসে গ্রামার দুটোই ভালো, কিন্তু স্কুলের নিয়ে যখন প্রশ্ন করছি তখন ঠিকমতো বলতে পারছে না। কোনো না কোনো জায়গায় কেউ ভালো, আবার কোনো কোনো জায়গায় দুর্বল। কিন্তু ওভারঅল তোমার পুরো ক্ষেত্রটার মধ্যে দেখছি খুব ভালো একটা অভিজ্ঞতা বলো বা চিন্তা ভাবনা বলো, সেখানে যে প্রশ্নটা তুমি পারোনি সেই প্রশ্নটা তো, সেই ধরনের প্রশ্ন তুমি তো বারে বারেই পারবে না, কারণ তাদেরকে ঘুরিয়ে তুমি যদি প্রশ্ন করো তারাও পারবে না, আর যদি তুমি আমাকে প্রশ্ন করো আমিও পারবো না। এটা নিয়ে কিচ্ছু মাথা ব্যথার দরকার নেই। আমরা কেউ সব জানতা নই, কেমন? সেই জন্য বললাম তোমার দু একটা যেটা আমাকে বলতে গিয়ে ভুল হয়েছে সেইটা আমি কথা বলছি, এটা নয় যে তোমার আমার কাছে এই ইন্টারভিউতে এটা কোনো গোলমাল হয়েছে, কারণ এটা খুব স্বাভাবিক। 51 পার তা 13টা পদ, কাতর উপর পঞ্চবিডাল। এই পঞ্চবিডাল রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান। তুর্কি আক্রমণে কাছাকাছি গেছো, সুন্দর গেছো কাছাকাছি, কিন্তু তুর্কি আক্রমণে ভালো একটা অ্যান্সার দিয়েছো তুমি। তুর্কি আক্রমণে ভালো দিক কি, ওটা খুব সুন্দর উত্তর। তুর্কি আক্রমণে ভালো দিক খুব সুন্দর উত্তর দিয়েছো, খুব মানে গভীরতা ধর্মী উত্তর। কিন্তু তুর্কি আক্রমণ সালটা সেখানে বলতে পারলে না, মানে তুমি আসলটা বলে দিলে কিন্তু হালকা একটা জিনিস বলতে পারলে না। একটু দেখে রাখবে, 1202 বলেছ। আচ্ছা, আমি যেটা বলেছিলাম ইতিহাসের সাল ধরে বলে দিয়েছি। হ্যাঁ, এই লক্ষণ ছিল 1206 খ্রিস্টাব্দে, সেইখানে আমি ইতিহাসের সাল ঠিক। রাধা বিরহ, কেন রাধা বিরহ একদম ঠিক, কিন্তু ভাগবতে দশম একাদশ স্কন্ধ কেন অনুবাদ করলেন মালদ্র বসু, আমি একটু বলে দিই তোমার সঙ্গে, তুমি যেটা বলেছ তার সঙ্গে যোগ করে দিই। সেটা হচ্ছে যে তখন বাঙালি তুর্কি আক্রমণের জন্য বাঙালি বিধ্বস্ত হয়ে গেছে, বাঙালি মেরুদণ্ডহীন হয়ে গেছে, বাঙালি বড় দাস হয়ে গেছে, এদেরকে জাগ্রত করতে হবে। ভাগবতের দশম একাদশে কৃষ্ণের তার বীরত্বের কথা আছে, তাহলে বাঙালিকে বীরত্ববোধে জাগ্রত করতে হবে। বাঙালি বড় ভয় পেয়ে গেছে, এটা কবির দায়বদ্ধতা ছিল। চৈতন্য মৃত্যুর বাস্তব ভিত্তি উল্টো নাম বলেছে, ব্যাখ্যা ঠিক করেছে লোচন দাস, বলেছে জয়ানন্দ। চৈতন্য অবতারের কারণ চৈতন্য ভাগবতে অনেকটাই ঠিক বলেছে, আর একটা যোগ করে নেবে, হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে প্রেম ধর্মের প্রচার। হরিনাম সংকীর্তন প্রেম ধর্ম, এই প্রেম ধর্ম কথাটা তোমাকে বলতেই হবে। তুমি বাকি কিন্তু ঠিক বলেছে যে পাপীদেরকে উদ্ধার করা, ভূভার হরণ, সব ঠিক আছে, শুধু প্রেম ধর্মটা যোগ করে নেবে। আর চৈতন্য চরিতামৃত, এই চৈতন্য চরিতামৃত চৈতন্য অবতারের কারণ বৃন্দাবন লীলায় কৃষ্ণের 3টে অতৃপ্ত বাঞ্ছা পূরণ হয়নি। 1, রাধার প্রেমের মহিমা কেমন, 2, আমার প্রেমের মহিমা কেমন, 3, আমাকে আস্বাদন করে রাধার যে সুখ হয়, আমি এটা রেকর্ড তোমাকে দিয়ে দেবো, আমার রেকর্ড হচ্ছে এটা, ঠিক আছে? আমাকে আস্বাদন করে রাধার যে সুখ হয় সেই সুখটা কেমন। এখন রাধা কৃষ্ণকে ভালোবাসে কতটা, সেটা জানতে গেলে তো রাধার ভিতরে ঢুকতে হয়। তার জন্যই রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি বৃন্দাবন লীলায়, অনন্যে বিলাস রস আস্বাদয়ে করি, সেই দুই রূপ এবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইল এক ঠাঁই। তাহলে চৈতন্যদেব মানেই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ। কেন মিলিত বিগ্রহ? 3টে অতৃপ্ত বাঞ্ছা পূরণের জন্য। এই তত্ত্বের ব্যাখ্যা তিনি দিলেন।
কেমন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে। শাসকের বিরুদ্ধে যায়নি, শাসকের বিরুদ্ধে তারা যায়নি, কেন যায়নি? একদম ঠিকঠাক। পেট বড় বালায়, পেট বড় বালায়। বিদ্যাপতি বৈষ্ণব পদাবলী লিখছেন শাসকের মনোরঞ্জনের জন্য। পেট বড় বালায়, সেই জঠরের কথা তুমি বলেছ। তুমি বললে বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক কাব্য সতী ময়না, সব ঠিক বলেছ, কিন্তু তুমি বললে কোন গ্রন্থের অনুবাদ, সেটা তুমি ভুল বললে। মিয়া সাধনের ময়না কসত। দুটো আছে, কারণ মূল লেখা হচ্ছে চন্দ্র রায়। হ্যাঁ, প্রধানভাবে মিয়া সাধনে, হিন্দি কবি মিয়া সাধনের ময়না কৌশত, সেটা মনে করেন জান। ওটা প্রধানভাবে। সৈয়দ আলাওল পদ্মাবতী ঠিকঠাক। মধ্যযুগে আধুনিক যুগে পার্থক্য সব ঠিক বলেছ, কিন্তু একটা পয়েন্ট বললে না, ছাপাখানা, ছাপার হরফ। আমি তো ছাপার হরফে লেখা পাচ্ছি। চার্লস উইলকিন্স হ্যালহেড ঠিক আছে। আলালে করে দুলাল পত্রিকা হচ্ছে মাসিক পত্রিকা। প্যারিচাঁদ মিত্র আর রাধানাথ শিকদার দুজন মিলে মাসিক পত্রিকা। 1854। ললিতা তথা মানস, এটা তুমি কেন বললে আমার জানা নেই, তবে আমি যেটা জানি ললিতা পুরাকালিক গল্প তথা মানস। ওটা কোনো কোনো জায়গায় সংক্ষেপে আছে, কোনো কোনো জায়গায় সংক্ষেপে আছে, আর আমি পুরোটার নাম বললাম ললিতা পুরাকালিক গল্প তথা মানস। মৃণালিনীর সাল তুমি বলতে পারোনি, 1869 বঙ্কিমের। বিসর্জন নাটকের ইংরেজি অনুবাদ তুমি কেন বললে আমি জানি না, কোথায় পেয়েছো জানি না, তবে সেটা বর্জন করলেই ভালো হয়। বিসর্জন নাটকের ইংরেজি অনুবাদ স্যাক্রিফাইস, দি নয়, দিটা বাদ দেবে, দিটা কিন্তু নয়। ঠিক আছে। রক্তকরবী একদম ঠিকঠাক। রক্তকরবী দুটো প্রশ্ন করে, দুটো প্রশ্নই সুন্দর। একটা ইংরেজি অনুবাদ ধরেছিলাম। রক্তকরবী নাটকের রবীন্দ্রনাথ কি বোঝাতে চেয়েছেন, একদম ঠিক উত্তর, যেটুকু দরকার। কিন্তু তারপরে 4 অধ্যায় যখন এলাম, 4 অধ্যায় নেতার নাম তুমি বললে অতীন্দ্র। অতীন্দ্র কি করে নেতা হবে? ইন্দ্রনাথ। অতীন্দ্র তো এলা টানে এলো, অতীন্দ্র তো আর মূল নেতা নয়, অতীন্দ্র তো আসতোই না। সেই স্টিমারে এলাকে দেখেছিল, সেই থেকে পাগল হয়েছে এলার প্রেমে। শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসে ইন্দ্রনাথ একটি সম্পূর্ণ বাস্তব চরিত্র, এটা শরৎচন্দ্র নয়। ইন্দ্রনাথ সেই সাহসী, সেই মহান চরিত্র, যাকে শ্রীকান্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন, সেটি কিন্তু বাস্তব একটি চরিত্র, অঘোর চট্টোপাধ্যায়। অঘোর চট্টোপাধ্যায়। কষ্টজিৎ প্রতিকর্ষ ছদ্মনাম কার তুমি বলতে পারোনি, দীনবন্ধু মিত্র। বিকর্ণ, বিকর্ণ নারায়ণ সান্যাল, সুনন্দ নারায়ণ গঙ্গোপাধ্যায়। একটু উল্টোপাল্টা হয়ে গেছিল। মনের মানুষ বলেছো তুমি সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের মনে রাখবে 3টে উপন্যাসের নাম মনে রাখবে। একটা হচ্ছে পূর্ব পশ্চিম, একটা প্রথম আলো, একটা সেই সময়। এই 3টে ধারে পাশে কেউ নেই, এই 3টেই তার সেরা। মনের মানুষ অনেক পরে। বসুধরা উপন্যাস আমি সাম্প্রতিককালে ধরলাম একজনের, তিলোত্তমা মজুমদার, এটা আনন্দ পুরস্কার পেয়েছিল বসুধরা। মধুসূদন, ঈশ্বরগুপ্তকে গুরু মধুসূদন করেননি, রঙ্গলাল করেছিলেন, মধুসূদন করেননি। সাহিত্যিক মহাকাব্য এর উত্তর আমি একদম ঠিকঠাক পাইনি, আমি মহাকাব্যের উত্তর পেয়েছি। সাহিত্যিক মহাকাব্য ব্যক্তি কবির একক রচনা, চিন্তা ভাবনা, কিন্তু যুক্তিযুক্ত। ফলে সমসাময়িক সমাজ সেটাকে না মেনে নিলেও সাহিত্যিক মহাকাব্য সেই রচয়িতা পরে তিনি সেই সম্মানটা পান। যেমন মিল্টনের প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেন্ট, মধুসূদনের মেঘনাদ বধ কাব্য। মনে রাখবে, একটা জাতীয় মহাকাব্যের উপরে বেশ করেই লিখছেন, ব্যক্তিগত চিন্তা নিয়ে, কিন্তু যুক্তিযুক্ত।
বিদ্রোহী কবিতা একদম ঠিক কথা বলেছো, তবে একটু গ্যাপে বলেছো, একটু বোধহয় ভাবার জন্য টাইম নিলে। বিদ্রোহী কবিতা আমি বলেছিলাম যে এখানে নজরুল কি বলতে চেয়েছেন, একটু গ্যাপটা গেল বলে মনে হলো আমার, কিন্তু ব্যাখ্যা ঠিক আছে। টি.এস. এলিয়টের পুরো নাম একটু দেখে নেবে, টমাস টার্নস এলিয়ট। টমাস টার্নস এলিয়ট পুরো নাম। ম্যাকবেথের কাহিনী শেক্সপিয়ার পেয়েছিলেন তিনি হলিনশেডের ক্রনিকলস থেকে, হলিনশেডের ক্রনিকলস থেকে পেয়েছিলেন। মনিয়া তুমি যেটা ব্যাখ্যা করলে, তোমার মতের সঙ্গে আমার মত মিলল না। আমি আমার মতটা বলি, আমারটা গ্রহণযোগ্য তোমার কাছে হবে কিনা আমি জানি না, কিন্তু আমার একটা যুক্তি আছে। মনিয়া এখানে এসেছে উপমান হিসেবে, উপমান হিসেবে এসছে, কিন্তু উপমেয় নয় কিন্তু। অর্থাৎ এখানে আলোচনার বিষয় কিন্তু প্রকৃতি, এখানে আলোচনার বিষয় দেখবে কেশবতী কন্যা নয়, সে উপমান। তাহলে মনিয়াও এখানে উপমেয় নয়, এখানে উপমান। তাহলে মনিয়া হচ্ছে বাংলাদেশের ছোট বাচ্চা মেয়েদেরকে মনিয়া বলা হয়। এটা আপনার বইয়ের ব্যাখ্যায় আছে। হ্যাঁ, এবং তাদেরকে গঙ্গাসাগরে বিসর্জন দেওয়া হতো, তাই জন্য গঙ্গাসাগরে কন্যা বিসর্জন এই প্রথাটি চলে এসছে। মনিয়া পাখির আমি একদম ঘেটে দেখে নিয়েছি, মনিয়া পাখি সাগরের ধারে পাশে যায় না। মনিয়া পাখির বৈশিষ্ট্য, আর জীবনানন্দ শহরের কবি নন, তিনি গ্রামগঞ্জের লোক। তিনি ডুমুর গাছের তলায় ভোরে দোয়েল পাখিকে দেখেছেন। ফলে মনিয়া পাখি কি ধরনের পাখি, কোথায় থাকে, সব তিনি জানেন। তাহলে তিনি মনিয়া বলতে, মনিয়া পাখিকে বোঝালে তাহলে গঙ্গাসাগর বলতেন না, বলতেন নালার ধারে। মানে গ্রাম বাংলার মেয়েদের কথা বলা। হ্যাঁ, কারণ মনিয়া পাখি কি বেছে বেছে গঙ্গাসাগরে ডুবতে যাবে? গঙ্গাসাগর নির্দিষ্ট করে পার্টিকুলার একটা জায়গার উল্লেখ করা হচ্ছে, আর সেখানে ধর্মের নিরিখে কুসংস্কারের জন্য মেয়েদেরকে বিসর্জন দিয়ে আসা হতো। গঙ্গাসাগরে কন্যা বিসর্জন, দেখো বলা হয়নি ভারত মহাসাগরে কন্যা বিসর্জন, বলা হচ্ছে না প্রশান্ত মহাসাগরে কন্যা বিসর্জন, বলা হচ্ছে না গঙ্গা নদীতে কন্যা বিসর্জন, বলা হচ্ছে গঙ্গাসাগরে কন্যা বিসর্জন। এবং সেটা উপমান হিসেবে এসেছে, উপমান হিসেবে পরে তো এসছে কেশবতী কন্যা। এটা আপনার ব্যাখ্যা করেছেন, এটা পড়া ছিল, কিন্তু আমি এটা সহায়িকার ব্যাখ্যাটা বলা হয়ে গেছে। হ্যাঁ, কারণ এখানে তোমাকে বলে রাখছি, আমি ওটা নিয়ে বহু বহু ঘাটাঘাটি করেছি। আমি লাস্টে এটা তুমি দৃঢ়তার সঙ্গে বলবে যে এটা উপমান স্যার, উপমান তো আসতেই পারে, উপমেয় তো নয়। বোঝা গেছে? কারণ মৃত মনিয়ার মতো ডুবে গেছে, যে ডুবে গেছে সে হচ্ছে প্রকৃতি না। তাহলে এটাও জানি, কিন্তু আপনার ব্যাখ্যাটা কেউ করবে সেটা তোমাকে নিজেকে বুঝে বলতে হবে। কিন্তু মানে আমি ব্যাখ্যা করেছি না, আমি কিন্তু আমারটা দারুণ বুঝি, যে আমি যথেষ্ট যুক্তি দিয়ে বোঝাতে হবে। যদি তোমার যুক্তিবোধ ঠিক থাকে তাহলে ওটা বলবে, কিন্তু তোমাকে ওরা প্রশ্ন করবে, কিন্তু তখন ছাড়বে না ওরা। তুমি যখন মুনিয়া বাচ্চা মেয়ে বলবে না, তখন ওরা কোনো মতেই ছাড়বে না তোমাকে। ফলে ডিটেলসটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, বেশ। খেয়া একদম ঠিক আছে, একদম ঠিক আছে, খেয়া নেই, প্রশ্নই নেই আমার। ট্রেনের নাম, ট্রেনের নাম তুমি গীতাঞ্জলি বলেছো, গণদেবতা। হাটে বাজারে, হাটে বাজারে নেই। আমরা তো ট্রেনে বেশি যাতায়াত করি না, আমাদের ট্রেন লাইন এখানে মূলত নেই, আমাদের বাস লাইন মূলত। ট্রেনটা শুধুমাত্র দীঘা আছে। বেশ, সূত্রে যে দুইটা নাম বলেছিল বলেছে। বেশ ঠিক আছে। আর বন্ধন সমাস হচ্ছে দ্বন্দ্ব সমাসের অপর নাম। নামটি দিয়েছেন বিখ্যাত ভাষাবিজ্ঞানী পবিত্র সরকার। কয়াসি কয়দীর্ঘী সবই বললে, কিন্তু তুমি দেখবে ভিডিওতে রেকর্ড হচ্ছে, তুমি কয়াসি বলেছো সর্বনাম, কয়দীর্ঘী বলেছো অব্যয়, উল্টো বলে দিয়েছো। কয়াসি হচ্ছে অব্যয়, কয়দীর্ঘী সর্বনাম। বাক্য গঠনের ত্রিসূত্র, এইটা তোমার কাছে উত্তর পেলাম না কেন আমি বুঝতে পারলাম না, কারণ আমার তো মনে হলো যে তুমি ইজি এটা বলে দেবে। আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি, শর্ত, কিন্তু আমি সূত্রটা বলে শর্ত জানতাম, সূত্র বলে আমার মাথায় ক্লিক করে। বানান তুমি যে বললে, সেই বানানে আশিস বানান কিন্তু আ তালব্যস্বয়সী দন্তস্বয় হসন্ত, তুমি মূর্ধন্য বলেছ। গীতাঞ্জলি বানান ঠিক বলেছ, ব্রজবুলি বানান ঠিক বলেছ, সচ্ছল বানান ভুল বলেছ, দন্তস্বয় চয় ছয় ল।
হবে না। তুমি নিচে ব লাগিয়েছ। বিদ্যান বানান ঠিক বলেছ, দধিচি বানান ঠিক বলেছ, বাল্মীকি বানান ঠিক বলেছ, কৌতূহল বানান ভুল বলেছ। কয় তয়দৃকু হল আর কৌতুক বানান কয় তহেসুক। তুমি কালীপদ বানান ভুল বলেছ, কয়েকার লয় দীর্ঘি পদ আর কালিদাস হচ্ছে কয়েকার লয় শীত একা দন্তস্ব। ক্লাস নিয়ে একটাই খালি কথা বলবো, ক্লাস নিয়ে একটাই কথা বলবো তোমাকে, সেটা শুধু একটাই কথা বলবো যে মৌলিক স্বরধ্বনি যখন পরপর বলবে, যখন পরপর বলবে তখন তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে রান করাবে। মৌলিক স্বরধ্বনি যে রেখাচিত্রটা আছে ই থেকে শুরু করতে হবে। ই এ আ অ ও উ 7টা মৌলিক স্বরধ্বনিকে পরপর যখন বলবে তখন ই থেকে শুরু করে ওই যে ছবিটা আছে না, সেই ছবিটাকে ঘড়ির কাঁটা বিপরীত দিকে চালাতে হবে। কারণ এই যে উচ্চারণ করছি ওপর থেকে নেমে আসছে ই এ আ অ ও উ পরপর যখন বলবে তখন তোমাকে অ থেকে শুরু করা যাবে না। আর বাকি গ্রামারের যা ক্লাসটা নিয়েছো অসাধারণ ক্লাস, একটাও আর আমার কোনো প্রশ্ন চিহ্ন নেই তোমার পড়ানোর ক্ষেত্রে। তোমার ইন্টারভিউ যদি এই স্ট্যান্ডার্ডে হয় ওখানে গিয়ে, তাহলে আমার এতগুলো বছরের যে অভিজ্ঞতা, আমি বারে বারে এসএসসির ইন্টারভিউ নিয়েছি, মক ইন্টারভিউ, সিএসসির ইন্টারভিউ তো বারে বারে নিতে হয়। সেখানে তুমি যে স্ট্যান্ডার্ডের সেটা তোমাকে কুর্নিশ জানাতেই হয়, আমি রেসপেক্ট করতে জানি। ফলে এই এতগুলো কথা আমি এতজন যে ইন্টারভিউ দিয়ে গেল তাদেরকে আমি এই ধরনের কথা বলিনি, কিন্তু আমি মুগ্ধ এবং আমি শ্রদ্ধান্বিত তোমার প্রতি। ভালো থেকো। ইন্টারভিউ দেওয়ার পর আমাকে ফোন করবে যে স্যার কেমন হলো। আমি অপেক্ষা করে থাকবো তোমার ইন্টারভিউর পরে। তোমার তোমার প্রতি ওপরওয়ালা হোক বা অন্য কেউ হোক তোমার প্রতি অবিচার করেছেন। এইটা হয়ে গিয়ে সেই অবিচারের তারা যেন মীমাংসা করে দেন, তারা যেন তাদের সংশোধন করেন। এটাই তোমার প্রতি আমার প্রার্থনা রইল, এটা তাদের প্রতি আমার চাওয়া রইল তোমার জন্য। রাখছি আজকের মতো।